এই প্রথম এমন একজন অফিসার এসছেন, তিনি মহিলা, শর্বরী ভট্টাচার্য। আমাকে ইউনিফর্ম পরলে নাকি লোকে ল অ্যান্ড অর্ডার করতেও অসুবিধা হচ্ছে, লোকে একটু আমাকে দেখছে, মানে এটা বড়বাবুর ধারণা, আমার নয়। অফিসাররা কীরকম ব্যবহার, অন্যান্য অফিসাররা, সহকর্মীরা? খুবই তাচ্ছিল্য। রাজ্যের বিভিন্ন জায়গায় তিনি চাকরি করেছেন, প্রশংসিত হয়েছে তার কাজ। হাসতে হাসতে বললো, হাম লড়কি মেরে হি পাস হ্যায়, লেকিন হাম নেহি দেঙ্গে লড়কি, ক্যা উখাড় সকতে হো উখাড় লো। বা এই যে মহিলা পুলিশ অফিসার হিসেবে জীবনে বিভিন্ন জায়গায় বাধা পেয়েছেন। বাধা আমাকে শক্তিশালী করেছে, আর আমাকে শক্তিশালী করেছে কৃষ্ণেন্দু। কেস ডায়েরিতে আমরা বিভিন্ন অফিসারকে নিয়ে এসেছি। আইপিএস অফিসার আছেন বা ওয়েস্টবেঙ্গল পুলিশের বিভিন্ন রকম র্যাঙ্কের অফিসার রয়েছেন, অধিকাংশই পুরুষ। এই প্রথম এমন একজন অফিসার এসছেন, যিনি রাজ্য পুলিশে, গোয়েন্দা পুলিশে কাজ করেছেন, এবং তিনি মহিলা, শর্বরী ভট্টাচার্য। রাজ্যের বিভিন্ন জায়গায় তিনি চাকরি করেছেন, বিভিন্ন কাজ করেছেন, প্রশংসিত হয়েছে তার কাজ। আজ কেস ডায়েরিতে অতিথি শর্বরী ভট্টাচার্য। এই চাকরিতে এলেন, মানে কিভাবে চাকরিতে এলেন? বাড়ির থেকে কোনো বাধা বা কিছু সমস্যা? এটা একটা আশ্চর্য স্টোরি আর কি। আমি একটা উড়ান বলে একটা সিরিয়াল হতো তখন, আচ্ছা, ওটা থেকে আমি ভীষণভাবে ইন্সপায়ার্ড হলাম কি আমাকেও পুলিশ হতে হবে, কিছু করতে হবে। তো তারপরে তো না, বাড়ি থেকে কিছু অসুবিধা হয়নি। তারপরে তো পরীক্ষা দিয়ে যেমন থ্রু প্রসিডিয়ার এসছি, ভাবিনি পারবো, বাট পেরেছি। আচ্ছা, আপনার আগে সমস্ত ট্রেনিংগুলো একরকম হতো, তারপরে আপনি ট্রেনিংটা কিভাবে নিলেন? অ্যাকচুয়ালি আমাদের আগে যখন ট্রেনিং হতো তখন পিটিএসএ হতো মহিলাদের, পুলিশ ট্রেনিং স্কুল, যেটা পিজির ওখানে, ওখানে হতো। আমি ফার্স্ট ক্যাডেট আর কি, মানে লেডি সাব ইন্সপেক্টর, যে ফার্স্ট ব্যারাকপুরে ট্রেনিং করি, পিটিসি, পুলিশ ট্রেনিং কলেজ, ওখানে আমি ট্রেনিং করি প্রথমবার। স্বভাবতই এত ছেলের মাঝখানে আমি একজন মহিলা। মানে ওই ব্যাচে আপনাদের কতজন ছিলেন? আমরা মহিলা দুজনই ছিলাম, একজন ছিলেন নেপালি মহিলা। তাদের একটা সুবিধা ছিল, তারা একটা গ্রুপে এসেছিল। আচ্ছা, তো তাদের মধ্যে খুব ইউনিটি ছিল, মানে মোটামুটি ঠিকঠাক ছিল। আর আমার অসুবিধা হচ্ছিল, আমি একা গেছিলাম, আর বেশিরভাগ ছেলেই সব বাঙালি। আচ্ছা, ফলে আমি প্রথম প্রথম খুবই অকওয়ার্ড ফিল করতাম। কেন? কি মানে অকওয়ার্ড ফিল করা কি হয়েছে? আপনি তো ট্রেনিং এ গিয়েছেন, পুলিশে চাকরি করবেন। সাংঘাতিক, মানে আমার ডাল মে কুচ কালা হ্যায়, কেউ বলছে কি পুরা ডালই কালা হ্যায়। আমি কোথাও গেলে কেউ বলছে তুই এখানে বসে আছিস, জানিস তোর কি হতে পারে, মানে প্রায় থ্রেটনিং আর কি। তো এইসব করেছি, টিটকিরি নয়, কিন্তু জাস্ট মজা করা। হ্যাঁ, টিটকিরিও করেছে, প্রচুর টিটকিরি করেছে। আচ্ছা, শাড়ি পরে হবে না, চুড়িদার পরতে হবে। তখন প্রথম প্রথম আমাদের আর কি ইউনিফর্ম সাপ্লাই হয় না সেই কটা দিন, সে মানে অশান্তির ব্যাপার। সাব ইন্সপেক্টর ট্রেনিং এ ঘোড়ায় চড়া শেখানো হয়, গাড়ি চালানো, সেগুলো খুব 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 সুবিধা হয়েছে ছেলেদের। কেননা ছেলেরা আমাকে ট্রেনিং এ আমাদের ওস্তাদজি বলে আর কি, ওস্তাদ ছিল, ওস্তাদ বললো সর্বই তোমাকে প্রথম ঘোড়ায় উঠতে হবে। আমি কি কেন? শাড়ি পরে? না না, আচ্ছা, তখন তো ইউনিফর্ম হয়ে গেছে। আচ্ছা, ইউনিফর্ম। ঘোড়া আমাদের পরে আসে, আগে বডি ফিট করিয়ে নেয়, নানান রকম দৌড় ফৌড় করিয়ে বডিটাকে ফিট করে নেয়, তারপরে ঘোড়ায় ওঠায়। কারণ ঘোড়ায় তো আনফিট বডি উঠলে অসুবিধা হতে পারে। তো আমরা ফিট হয়ে যাওয়ার পরে বেশ কিছুদিন পরে আমরা। তখন ইউনিফর্ম কি পরতেন? ইউনিফর্ম মানে যেমন ইউনিফর্ম, শুধু ব্যাচ থাকে না, বাদ বাকি সব থাকে। ব্যাচটা আমাদের ওথ নেওয়ার পরে পড়ি, সবই পড়তাম। তো ইউনিফর্ম পরে আমি সবচেয়ে লাস্টে গিয়ে দাঁড়িয়েছি, হ্যাঁ, যাতে আমাকে উঠতে না হয়। ওরা করতে করতে আমারটা শেষ হয়ে যাবে, আমাকে আর উঠতে হবে না। টাইমস পিরিয়ড আছে না। আমাকে টেনে সামনে নিয়ে এলো, এই সবরি তুমি পিছনে কেন, সামনে এসো। কেন স্যার? বললো যে তুমি আগে উঠলে ছেলেরা আর না বলতে পারবে না, বলে তোমাকে আগে উঠতে হবে। তারপর উঠলেন? আমাকে উঠতে হলো, পড়েও গেছি মানে ঘোড়া থেকে। আর প্রথম প্রথম ব্যালেন্স করা খুব মুশকিল হয় আর কি। আর্মস ওয়েপন যে ট্রেনিং হয়, আর্মস ওয়েপনের ট্রেনিংয়ে, হ্যাঁ, ট্রেনিং আমাদের সব একসাথেই হয়েছে, ছেলেদের মেয়েদের। আমি একাই তো, দুজনই মহিলা ছিলাম,
তো একসাথেই ট্রেনিং করেছি। তো চালাতে এই যখন রিভলভার বা পিস্তল? না ওই আমাদের রাইফেল চালাই প্রথম। রাইফেলের সময় একটু এখানে আমরা একটু টাওয়েল ফাওয়েল দিয়ে ঢুকিয়ে তারপরে জামাটা আটকেছিলাম, যাতে যে ধাক্কাটা খাবে সেই ধাক্কাটা যাতে ব্যথা না লাগে, সেই জন্য সবাই ছেলেরাও ঢুকিয়েছিল, আমি একা ঢুকাইনি। আচ্ছা, ছেলেরাও তারপর চালানোর পরে কি দেখলেন? অতটা নেই, মানে টেকনিকটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখলাম টেকনিকটা ইম্পর্টেন্ট, আর ভয় যেটা কাজ করে সেটা নষ্ট হয়ে যায়। চারিদিক থেকে এত আওয়াজ হয়, মানে দাঁড় করিয়ে রাখে যখন, এত আওয়াজ হয় যে আওয়াজে ভয় টয় সব চলে যায় আর কি। তারপরে আর কিছু ফিল করা যায় না, চলে গেলাম আর কি, এরকম আর কি গল্প হয়ে যায়। তো এই ট্রেনিং পিরিয়ড শেষ হলো, তারপরে পোস্টিং মালদা ইংলিশ বাজার থানা, সেখানেও আমি প্রথম সাব ইন্সপেক্টর। সেটা থানায় প্রথম সাব ইন্সপেক্টর না ওই জোনেই আমি প্রথম সাব ইন্সপেক্টর, একটাই সাব ইন্সপেক্টর আমি। আচ্ছা। তো স্বভাবতই আমাকে দেখে সবাই খুব চমকে গেল আর কি, একদম মানে প্রচণ্ড চমকে গেল, মানে সেই যে আমরা আমাদের ভাষায় বলি আর কি, চমকে 14 ছোটকে 26, এরকম টাইপের হলো। আমার ইংলিশ বাজার থানায় পোস্টিং হলো, আর সেটা দ্রষ্টব্য বিষয় হয়ে গেলাম, মানে সবাই দেখতে আসতো আর কি, এমনি কোনো কাজ না থাকলেও। মানে থানায় আপনাকে দেখতে আসছে? হ্যাঁ। আচ্ছা, তখন কি ইউনিফর্ম কি? বিশাল জ্বালা আর কি, মানে প্রথমে আমাকে বড়বাবু বললেন যে তুমি শাড়ি পরে আসবে, শাড়ি পরে গেলাম। কি শাড়ি? মানে এমনি নরমাল সিভিল। হ্যাঁ। আমি তো অবাক হয়ে গেলাম, যে শাড়ি পরে আমি কি করে ল অ্যান্ড অর্ডার করবো। ল অ্যান্ড অর্ডার করতে গেলাম, হ্যাঁ ল অ্যান্ড অর্ডার করতে গেলাম, কেউ আঁচল ধরে টানছে, কেউ তো বুঝতে পারছে না যে পুলিশ অফিসার। একে তো আমি নতুন, তারপরে শাড়ি পরে গেছি, কি করে বুঝবে? তো আমি দেখলাম যে এরকম করে সম্ভব নয়, হয় আমাকে ভিকটিম ভাবছে, নয় আমাকে থানাতেও আমাকে হয় ভিকটিম ভাবছে, নয় কোনো অফিসারের বউ ভাবছে বা কিছু ভাবছে, এরকম টাইপের কিছু একটা ভাবছে। দেখলে এটা সম্ভব না। আর অফিসাররা কিরকম ব্যবহার, অন্যান্য অফিসাররা, সহকর্মীরা? খুবই তাচ্ছিল্য। হ্যাঁ, কি লেডি অফিসার, সবারই এরকম একটা গল্প। মানে একজন ছেলে ছিল ওখানে, মানে আমার থেকে এক ব্যাচ সিনিয়র, ও একটু, আর ওর বউটা ছিল, নতুন বিয়ে হয়েছিল, আমরাও তখন ছেলে মানুষ, তো ও অতটা তাচ্ছিল্য করেনি। মানে বয়স তখন আপনার? 24। আচ্ছা। তো ও অতটা তাচ্ছিল্য, ও তো বলতো ঠিক আছে শিখে যাবে এরকম আর কি। তো এমনি রাস্তায় যখন বেরোতেন বা থানায় থাকতেন, তখন কি লোকজন এসে কি মানে দাঁড়িয়ে দেখতো আপনাকে? হ্যাঁ, দাঁড়িয়ে দেখতো। মানে আমি ইনভেস্টিগেশনে গেছি বা কোনো পিও ভিজিট করতে গেছি, প্রচুর লোক হয়ে গেল, এমনি পুলিশ গেলে লোক হয়, আমি গেলে আরো বেশি লোক হয়ে যেত। কেউ জিজ্ঞেস করতো এই দিল্লি থেকে এসছেন, কেউ বলতো দিল্লি থেকে এসছে নাকি রে, কেউ বলতো শুটিং হচ্ছে, হ্যাঁ শুটিং হচ্ছে, ইংলিশ বাজার থানায় চল। এই যে কথাটা বললেন, মালদার টানে বললেন, একদম ইংলিশ বাজারের ওখানকার মালদার মানুষের টানে, এরকম আর কি। মানে ইংলিশ বাজার থানায় মানে আমার সঙ্গে মানে যা করেছি আমি, এটা রিমার্কেবল, মানে কেউ করেনি। তারপর কি হলো? তারপরে আমি বললাম যে না, আমি এরকম অর্নামেন্টালি আমি শাড়ি, এরকম শাড়ি পরবো না। আমি যথারীতি বিমল থেকে নিজের একটা 6 মিটার শাড়ি কিনে নিলাম, এক কালারের থান। সেটা কি কালার? মানে খাকি কালারের, মানে অ্যাপ্রক্সিমেট খাকি, নট পিওর খাকি। সেই নিয়ে আমার রুম হয়ে গেল, অ্যাডিশনাল এসপি রুম হয়ে গেল। কি রুম মানে এবার একটু রুমটা ব্যাখ্যা একটু বলে দিই। মানে রুম মানে যে কেউ একটা ভুল করলে তাকে জিজ্ঞাসাবাদ করা, তাকে ডেকে নিয়ে এসে সিনিয়র অফিসাররা জিজ্ঞাসাবাদ করেন, ধমক দেন, এটা করেছো, কি অসুবিধা তোমার, বা তোমার কোনো কাজে ভুল থাকলে সেগুলো জিজ্ঞেস করে, যে ইন্টেনশনাল। মানে শুধু শাড়ি কেনার জন্য এবং সেই শাড়ি পরার জন্য আপনার রুম হলো? আমি তো অবাক হয়ে গেলাম, কি ব্যাপার। গেলাম, যাওয়ার পরে বললো কেন, বললাম আমার এটা অসুবিধা হচ্ছে, আমার পক্ষে সিভিল শাড়ি পরে ল অ্যান্ড অর্ডার ডিউটি করা সম্ভব না, আর ইউনিফর্ম আমাকে পরতে দেওয়া হচ্ছে না। কেন ইউনিফর্ম পরতে দেওয়া হচ্ছে না? তখনকার দিনে ইউনিফর্ম মানে শার্ট প্যান্ট। তখনকার দিনে প্রথম তো কোনো লেডি সাব ইন্সপেক্টর ছিল না, শার্ট প্যান্ট পরা মহিলা কেউ ছিল না, সবই হোমগার্ড কনস্টেবল ছিল, তারা সব শাড়ি টাড়ি পরে সাইড লাইন হয়ে গেছে। ইনভেস্টিগেশন মেন ক্যাডারে কেউ ছিল না, আমিই ছিলাম। তো ফলে আমাকে ইউনিফর্ম পরলে নাকি লোকে দেখতে আসছে, আমাকে ইউনিফর্ম পরলে নাকি লোকে ল অ্যান্ড অর্ডার করতেও অসুবিধা হচ্ছে, লোকে তো আমাকে দেখছে। মানে এটা বড়বাবুর ধারণা, আমার নয়। তখনকার দিনের পরিস্থিতি কি ছিল? না, কিছুটা তো থাকবেই। প্রথম একজন মহিলা হান্টারওয়ালি ড্রেস করে ঢুকলে তো একটু হান্টারওয়ালি ড্রেস, মানে আমাকে হান্টারওয়ালি বলতো লোকে। আচ্ছা, কেননা আমি হান্টার শু পরতাম, চেন দেওয়া, রিভলভারের 6টা গুলি বাইরে থাকে যাতে সেইটাও থাকতো। স্টাইলের কোনো অভাব ছিল না। মানে স্টাইলটা কি দেখানোর জন্য? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে সাব ইন্সপেক্টর পুলিশ। আচ্ছা, এটা একটা গল্প আর কি, हम भी कुछ है, हम ऐसे ही नहीं है। তারপর রুমে কি হলো? রুম করা হলো, রুমে গেলাম, গিয়ে বললাম স্যার আমার পক্ষে এরকম ভাবে ডিউটি করা সম্ভব না, ল অ্যান্ড অর্ডারে আমি ইউনিফর্মই পরবো,
আমার পক্ষে শাড়ি পরে ল অ্যান্ড অর্ডার করা সম্ভব না, কেননা একটা টান মারলে এইটা সমেত ছিঁড়ে বেরিয়ে যায়। আমি নিজের চোখে দেখেছি, লেডি হোমগার্ড গেছে, তার পুরো ব্লাউজ ছিঁড়ে বেরিয়ে গেছে। আমি এই ধরনের অসভ্যতা মেনটেন করতে পারবো না, আমি ইউনিফর্মেই ডিউটি করব। তারপরে ইউনিফর্ম পরা উনি অ্যালাউ করলেন, ঠিক আছে তাই করবেন। আমি তো বলে দিলাম যে তাকে এরকম করে ঢেকে নিয়ে চলে যাচ্ছে। যদি পুলিশ অফিসার ডিউটি করতে গিয়ে তার জন্য একটা লোক লাগে তাকে ঢাকার জন্য, তো ডিউটি করতে যাওয়ার তার দরকার কি? তো তখন আপনি কি শার্ট প্যান্ট পরা শুরু করলেন? হ্যাঁ, আমার খুব মজার কথা, কৃষ্ণেন্দুর সময় আরও ভালো হবে, ও আরও ভালো বলতে পারবে। আমার রায়গঞ্জে ডিউটি হলো, মমতা ব্যানার্জির মনে হয়, তখন খুব ইয়ে ছিল আর কি। রায়গঞ্জে ডিউটি হলো, বড় সাহেব রাজকরজিয়া সাহেব, কৃষ্ণেন্দু আবার তখন ব্যাচমেট। বড় সাহেব বললো যে ওনাকে ডিউটি পাঠাতে গেলে ওনার পেছনে আরেকটা গাড়ি পাঠিয়ে দিও। আমি নিজে কানে শুনলাম। কেন? ওই যে বললাম, উনি ভেবেছিলেন যে একে ডিউটি পাঠাতে গেলে যদি লোক একে দেখতে আবার চলে আসে তাহলে আমাদের চাপ হয়ে যাবে। আচ্ছা, সেরকম আমি সদল বলে গেলাম, তো ডিউটি পোস্টে গিয়ে দাঁড়ালাম, আমারই পেছনে আরেকটা গাড়ি রয়েছে, আমি বুঝতেই পারছি, আবার আমি চলে এলাম, এরকম একটা ডিউটি করলাম। তো এরকম অর্নামেন্টাল ডিউটি আমার ভালো লাগলো না, সবাই একদমই ভালো লাগতো না। তারপরে আমি যুদ্ধে নামলাম, সেইখান থেকে যুদ্ধটা চালু হয়ে গেল। কি যুদ্ধ? আমাকে ছেলেদের মতো ডিউটি করতে হবে, আমাকে ছেলেদের মতো ট্রিট করতে হবে, আমি ইনভেস্টিগেশন করব, আমি সব করব ছেলেদের মতো। লেডি অফিসার বলে কোনো ফেসিলিটি আমি চাই না। এটা কাকে বললেন? বড়বাবুকে। আমাদের সব কিছুই তখন বড়বাবুকে বলতে হতো। কি বললেন তার উত্তরে? বড়বাবু বললেন যে না, সেটা তো সম্ভব নয়, নাইট হাইওয়ে নাইট, টাউন নাইট, তুমি কি করে করতে যাবে? আমি বললাম সেটা তো আমার ব্যাপার, আমি কি করে করতে যাব, আমি করব, আমাকে করতে দিতে হবে এবং আমি করব, লিখে দাও। লিখে দিচ্ছি। কি লিখে দেবেন? আমি করব, কিছুই না, ওটা একটা কি বলবো, একটা ইয়ে আর কি, যে লিখে দিলে আমি ভয় পেয়ে যাব। লিখিত কিছু দিচ্ছি, লিখে দিচ্ছি। আমার দায়িত্ব গভর্নমেন্টের, না আপনার, না অন্য কারুর, আমার দায়িত্ব গভর্নমেন্টের। গভর্নমেন্ট যেটুকু দায়িত্ব নেবে আমি তাতে স্যাটিসফাইড, আমার আর কিছু দরকার নেই। তারপরেও আমাকে বড়বাবু ফেসিলিটি দেওয়ার জন্য একজন করে ছেলে অফিসার আমার সাথে দিতে আরম্ভ করলো। সেটা খুব অসুবিধার ব্যাপার, কারণ জিপের প্রথমে দুটো সিটে একজন ড্রাইভার, আরেকজন আমি, আরেকজন ছেলে অফিসার, তিনজনে মিলে বসা যায় না, খুব প্রবলেম। আমি গিয়ে বড়বাবুকে বললাম যে আমি কোনো ছেলে অফিসার নেব না, আপনার যদি মনে হয় যে আমি শারীরিকভাবে দুর্বল তাহলে আমাকে একজন পেছনে একজন কনস্টেবল দিন, একজন হোমগার্ড দিন, আমি ছেলে অফিসার নিয়ে পাশে বসে যাওয়ার দরকার নেই। ব্রেন তো অফিসার তো ব্রেন, অফিসার তো আমার যুদ্ধ করার জন্য, আমার প্রোটেকশনের জন্য কোনো লোক দরকার নেই, অফিসার তো ব্রেন, সেই ব্রেন তো আমার নিজের আছে। আর দরকার হলে তখন রেডিও, গাড়িতে রেডিও থাকতো, হ্যাঁ আমি রেডিওতে আপনার সঙ্গে কথা বলে নেবো, বা থানার সাথে কথা বলে নেবো, রিএনফোর্সমেন্ট বলুন বা যে কোনো কারণ বলুন, তার জন্য আমার একজন স্পেশাল অফিসারের কোনো প্রয়োজন নেই। এই যে জোর করে, এই যে এই মানসিক জোর, এই যে নিজে জোর করে যা চেয়েছি তাই করব, এটা কি কারণ? এটা আমার ব্যক্তিগত প্যাশন। আমি যে কাজটা যখন করি খুব প্যাশনেটলি করি, এবং তখন আমি কোনো কথা, কারুর কোনো কথা শুনি না, কারুর কোনো কথা। ডিউটি দেওয়া হলো, হ্যাঁ, তারপরে আমাকে হিউজ নাইট করানো হলো, মানে এত হাইওয়ে নাইট, এত টাউন নাইট, এত ডেড বডি, মানে আমাদের ইউডি কেস বলে আর কি, যেহেতু মালদা ইংলিশ বাজার থানা একদম শহরের থানা, সেহেতু সমস্ত ডেড বডি এসে শহরের হসপিটালে জমা হয়। তো আমরা একদিনে 7টা 10টা 15টা ডেড বডি আমাদের সুরথাল করতে হয়, সেই সবগুলো করতে হতো, খুবই ঘেন্নার ব্যাপার ছিল। বাট আমি করতাম, কেননা আমি জানি আমি একটা কাজ যদি না বলি তাহলে আমাকে আবার সেই জায়গায় নিয়ে যাওয়া হবে যেখানে আমি অর্নামেন্টালি ইউজ। এই করার পরে তো আপনার কোনো ট্রান্সফার বা কোনো কিছু? না, আমি তো তখন ব্যাপক ফর্মে চলে গেছি, বললাম না, রিক্সাওয়ালারা হান্টার ভ্যালি বলতো। আমার মা গেছেন, হঠাৎ গিয়ে বলেছে যেরকম আমি ইংলিশ বাজারের কোয়ার্টারে যাব লেডি অফিসারের বাড়িতে, আমি তো চিনি না, কি করে যাবো। মা আমাকে, তখনকার দিনে তো মোবাইল ছিল না, মা আমাকে ফোনও করেনি, বা ইংলিশ বাজার থানার নাম্বারও জানে না। রিক্সাওয়ালা বলছে ও ওনার নাম বাড়ি আমি চিনি, আপনাকে কিচ্ছু করতে হবে না, পৌঁছে দিচ্ছি, এইরকম আর কি রিক্সা। আর দিদি, তখন একটা গান বেরিয়েছিল না, দিদি ও দিদি, উষা উত্থুপের, তো আমি এত দিদি 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 দিদি, আমাকে সবাই এত দিদি বলতো, চাঁদ মামার মতো আমি দিদি হয়ে গেছিলাম। তো ওই গানটা শুনলে আমার হাসি পেত খুব, যে সত্যি এটা আমার সেইরকমই অবস্থা, সবাই দিদি বলে, মানে সবাই দিদি বলে তখন, এরকম আর কি ছিল। এই কাজ করতে করতে তারপর কি করলেন?
তারপর কোথায়? তারপরে এখান থেকে আমি অনেক রকম ভুলভাল করলাম। কিরকম কি ভুলভাল? বিশাল ভুলভাল করেছি, যা ইচ্ছে তাই করেছি। মানে হঠাৎ খবর পেলাম আমার গাড়ি স্মাগল হচ্ছে, তখন ওখানে আমের গাড়ি খুব যায় আর কি, রাত্রিবেলা হাইওয়ে নয়। আমি একদম পুরো গাড়ি দুটো, হ্যাঁ NH-34 ওপরে দুটো গাড়ি পাশাপাশি যাচ্ছে, পেছন মাঝখান থেকে জিপ ফিপ ঢুকিয়ে দিলাম, সিনেমায় যেরকম দেখি আর কি। আর ঢুকি ঢুকি দিলাম, দিয়ে গাড়ি এরকম কাউ করে সামনে এসে দাঁড়ালো ট্রাকে। মানে জিপটা, আপনার জিপটা একদম সিনেমা দেখেছি। গিয়ে সামনে বেশ কিছু সামনে দাঁড়ালাম, ড্রাইভার কিছুতেই দাঁড়াবে না, ড্রাইভার বয়স্ক। আমি না না সামনে দাঁড়াতে হবে, গাড়িটা দাঁড় করাবো কি করে, বুঝতে পারছেন না আপনি, দাঁড়াতেই হবে। আচ্ছা, তারপর উনি আর বেচারা, উনি আর কি করবেন, উনি গিয়ে দাঁড়ালেন। তারপরে ড্রাইভার দাঁড়ালো, হ্যাঁ ট্রাকটা দাঁড়ালো, কিন্তু অসুবিধা যেটা হলো সেটা হচ্ছে ড্রাইভার লাফ দিয়ে বেরিয়ে গেল, মানে পালিয়ে গেল ওই ন্যাশনাল হাইওয়ের উপর। আমার এবার মরণ দশা। আমি এবার NH-34 ব্লক করে তো রাখা যাবে না, ঠিক। আমি কি জ্বালায় পড়েছি, ড্রাইভার তো আমার দিকে কটমট করে তাকাচ্ছে যে এবার কি হবে। আমি বললাম, ড্রাইভার সাহেব আপনি এইটাকে একটুখানি, পেট্রোল পাম্প ছিল সামনে, পেট্রোল পাম্পে ঢুকিয়ে দিতে পারবেন? করতেই হবে। যাই হোক, সে ঢুকিয়ে দিল। আমি পেট্রোল পাম্পে কাউকে পেলাম না, রাত 3টে, কাউকে পাচ্ছি না, কি করি করে টোরে রাত 3টে অবধি ওয়েট করলাম, ড্রাইভারও ফিরে এলো না, কিছুই হলো না। আমি বাড়ি চলে গেলাম 3:30 4টের সময়। 6টা 6:30টার সময় থালা থেকে লোক গেছে আমার বাড়িতে, আমার বাড়িটা একটু দূরে ছিল। আচ্ছা, গিয়ে বলছে যে আপনাকে থানায় যেতে হবে। আমি কি থানায় যেতে হবে? থানায় যেতে হবে বললেই হলো, এই তো আমি ফিরলাম 4টের সময়, 6টা বাজেনি, থানায় যেতে হবে? বলছে হ্যাঁ থানায় যেতে হবে, বড় সাহেব থানায় বসে আছেন। বড় সাহেব মানে SP RS রাওয়াত, তখন RS রাওয়াত ছিলেন আমার SP। বড় সাহেব থানায় বসে আছে কেন, কি করেছি আমি? কি করেছেন আমি জানি না, থানায় চলুন। লেডি অফিসার তো সবাই একটু সাপ দেখায়। তো আমি থানায় গিয়ে খুব পাপি মুখ করে থানায় গেলাম, দেখলাম বড়বাবু প্রচণ্ড গম্ভীর হয়ে আমার দিকে তাকিয়ে আছে। বড় সাহেব কিচ্ছু বলেনি। বড়বাবুর সঙ্গে কথা বলে বেরিয়ে গেল। তারপরে আমাকে ডেকে বললো, কালকে গাড়ি হল্ট করিয়েছিলিস? হ্যাঁ। গাড়িটা কোথায় রেখেছিলে? পেট্রোল পাম্পে। তারপরে কি হয়েছে কিছু জানো? না। পেট্রোল পাম্পে তুমি গাড়ি রেখে চলে গেলে, তারপরে ড্রাইভারটা চলে এলো, এসে NH-এর ওপরে আড়াআড়ি করে গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে। কি করে দাঁড় করলো? ও তো চাবি তো আপনি নিয়ে এসেছেন। হ্যাঁ, ও ঠেলে, মানে গিয়ারে দেননি? হ্যাঁ, আমি তো জানি না গিয়ারে ফেরত দিতে হবে, আমি তো স্মার্টনেস দেখিয়েছি। গাড়ি নিয়ে এসে NH-34 উপরে দাঁড় করিয়ে দিয়েছে, ফুল রাস্তা ব্লক। বড় সাহেবের কাছে খবর গেছে, বড় সাহেব দৌড়ে চলে এসছে। তারপর যাই হোক, ওনারাই সব ক্লিয়ার মানে যাতা করেছে। এইরকম ভুল আর একটা জায়গায় খুঁজু কেস কাউন্টার কেস, মানে নিজেদের আত্মীয়দের মধ্যেই। আর বিশাল দূর, মানে গাড়ি দাঁড় করে ইংলিশ বাজার থানার, হ্যাঁ 2 কিলোমিটার হাঁটতে হবে, তাও আলের ওপর দিয়ে। হ্যাঁ, সেটা খুব কষ্টকর। আমি একটা হিলতলা পরা, মানে পরা, আমার পক্ষে আলের উপর দিয়ে হাঁটে, এরকম বেঁকে হাঁটা কিরকম কষ্টকর। তা সত্ত্বেও আমি আলের উপর দিয়ে গেলাম ওদের সাথে। মানে স্টাইলটা আপনি ছাড়েননি? না, স্টাইল জীবনে ছাড়া যাবে না, অসম্ভব। গুড় করে হেঁটে গেছি, এরকম নাচতে প্রায় ব্যালেন্স করতে ওমা, আমাকে দেখে সবাই পালিয়ে গেল। আমি বললাম আমি কিছু করবো না, আমি একা এসছি, গাড়ি তো অনেক পেছনে, আমি ওখানে কি করব? সবাই পালিয়ে গেল। আমি এত রেগে গেলাম যে পাম্পটা নিয়ে চলে এলাম। এসে করলেন কলাসিস, পাম্পটা তুলে নিয়ে চলে এসেছি, গাড়িতে রেখে গাড়ি নিয়ে চলে গেলাম ইলিশ বাজার থানায়। মালবাবুর কাছে দিয়ে বললাম ওই লোকগুলো আবার আসবে, এসে ওদের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করাবো, কেস কাউন্টার কেস যেন না হয়। আপনি মালবাবু এটা রেখে দিন, এটা কিছু করতে হবে না, মানে সিজও করবো না, কোনো কেসও করবো না, ওদেরই ফেরত দিয়ে দেবো, বাট এটা রেখে দিন, মানে যাতে ওরা আসে। হ্যাঁ, যাতে ওরা আসে। বাট ভুলে গেছি, আমার আবার সেই দিন ছুটি, আমি ডিপার্চার নিয়ে কলকাতা, মানে আমার বাপের বাড়ি সল্টলেক, কলকাতায় 5 দিন ছুটির পরে বাড়ি ফিরছি, থানায় জয়েন করছি। বাবু বলছে তোকে CI ডাকছে, শিগগিরই চলে যা। কেন আমাকে CI সাহেব ডাকছে কেন? ডাকছে তোর এগেনস্টে কোর্টে কমপ্লেন হয়েছে, কত লক্ষ না কত বিঘা জমি সব খারাপ হয়ে গেছে, জল দিতে পারেনি, পাম্প মালবাবুর কাছে রেখে গেছো, কোনো জিডি করনি, কোনো কেস করনি, কিচ্ছু করনি, নিজের ইচ্ছে মতো রেখে গেছো, তোকে CI ডাকতে যা, তোর এগেনস্টে কেস হয়েছে, সেই কেস CI ইনভেস্টিগেট করছে, যা। আমি তো গুড করে CI এর কাছে গেলাম। CI সাহেব অনেক সিনিয়র অফিসার ছিল, অনেক সিনিয়র, উনি আমার দিকে তাকিয়ে বললেন কী হয়েছিল? বললাম যে স্যার শুধু কেস কাউন্টার কেস হচ্ছে, আর সব কেসগুলো আমাকে পড়ছে, আর সব ফালতু কেস, সব কটা মিথ্যে কেস। আমি স্যার ওটা নিয়ে এসেছিলাম ওদের মধ্যে মিউচুয়াল করাবো বলে, যে ওই পাম্পটা নিয়ে আসলে সবাই থানায় চলে আসবে, তখন মিউচুয়াল করে দেবো, আর কেস কাউন্টার কেস হবে না।
বুঝেছি। জিডি করোনি কেন? আমরা স্যার জিডি করিনি। ভাবলাম বাবা জিডি করবো, জিডি করলেই কেস করলেই ঝামেলা, দরকার নেই, লোকগুলো শুধু শুধু ঝামেলায় পড়বে, দরকার নেই, আমি কথায় ম্যানেজ করে দেবো, কথায় ম্যানেজ করে ওকে দিয়ে দেবো। তুমি কথায় ম্যানেজ করে দেবে, ওরা কোর্টে গিয়ে তোমার এগেনস্টে কেস করেছে, এবার তুই কথায় কী করে ম্যানেজ কর? যাও আমি দেখে নিচ্ছি। উফ বাবা, ডেড বডি। আমি নাইট টাউন নাইট করছি, আমাকে খবর এসছে যে একটা ডেড বডি আছে, তোমাকে ডেড বডিটা দেখতে হবে। এবার গাড়ি থেকে নেমেছি, তড়াক করে নামতে হবে না, তড়াক করে লাফ দিয়ে নেমেছি, মানে সিনেমায় যেমন দেখা যায়। না ভাই, আমি তো আর এরকম করে করে নামতে পারি না এখন, যেরকম উঠি এরকম তো আর আমি উঠতে পারি না তখন, না তখন একদম স্টাইল। হ্যাঁ, তড়াক করে লাফ দিয়ে নেমেছি, নেমে এগিয়ে গেছি। ওই যে সেই আসরানির গল্পের মতো, আধে উধার যাও, আধে বাকি মেরে পাচ্ছে আও, এরকম করা ওর অবস্থার মতো করে আমি গেছি। গিয়ে দেখলাম আমার পেছনে কেউ নেই। তারপর ডেড বডিটা তো নামাতে হবে, ওরা ইচ্ছে করে ডেড বডিটা তো নামাতে হবে, ওরা ইচ্ছে করে দাঁড়িয়ে আছে, ভাবছে যে দেখি ডেড বডিটা কি করে নামায়, পেছনেই আছে কিন্তু লুকিয়ে ফুকিয়ে কোথাও আছে। এইবার আমি গিয়ে তো আর বলতে পারছি না যে আমি নামাতে পারবো না ডেড বডি, আমার ঘেন্না করছে, তার আমি বলতে পারবো না, আমি তো পুলিশ, আমার তো ঘেন্না পিত্তি কিচ্ছু নেই। ডাটের বললো, আমি জিজ্ঞেস করলাম ডেড বডি কোথায়? ম্যাডাম ঘরে। আমি দরজাটা খুলে যেমন যেতে এলাম, যার সাথে ধাক্কা লাগলো দেখলো সেরকম দুলে উঠলো, সেটাই বডি, সেরকম দুলে উঠলো, আমি এরকম চমকে উঠলাম, ওরে বাবারে। তারপর প্রচণ্ড গম্ভীর হয়ে বললাম, এর বউয়ের এই বউ মেয়ে, এর বর কোথায়? পালিয়ে গেছে। শ্বশুর কোথায়? পালিয়ে গেছে। আচ্ছা, পাড়ার লোক কোথায়? পাড়ার লোক একটা টিম করছে, আলো নিয়ে এলো, লম্ফের আলো, কাটারি নিয়ে আসুন, বডি নামাতে হবে। আমি তো ওপরে উঠবো না, আমি এগুলো ওপরে উঠবো, বডি নামাতে পারি নাকি আমি? এটা রাত্রেবেলায় হচ্ছে। হ্যাঁ, আমি তারপরে খোঁজে, এই বাবু সেই বাবু, আপনারা সব কোথায় গেলেন? আপনাদের মানে আপনার সঙ্গে যারা গিয়েছে আর কি, তারা তো দেখাই যাচ্ছে না, বডি ছোবে না রাত্রিবেলা, ইচ্ছে করে বদমাইশি। আর বডিটাকে আমি নামাবো, চলে আসুন। তো যাই হোক, বডি নামালো, মানে সেই দুলে ওঠাটা আমার এখনো ফিল হয়, আমি টাটের মাথায় ঢুকতে গেলাম, দুলে উঠলো। ভয় বা অন্য কিছু লাগে না? না, ভয় লাগে না, অভ্যেস হয়ে যায় না। মানে আমার এরকম হয়েছে, কি অবস্থা, আইটিআইতে গন্ডগোল হচ্ছে, ইংলিশ বাজারের একদম NH 34-এর উপরে আইটিআইতে প্রচন্ড গন্ডগোল হচ্ছে, তুমি চলে যাও, আমি চলে গেছি। অ্যাক্সিডেন্ট হয়েছে, চলে যাও, তুমি চলে যাও, আমি চলে গেছি। আমি গিয়ে প্রচন্ড রাতের মাথায় নেমেছি, নেমে ছেলেদের এরকম সরিয়ে সরো 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 করে ঢুকে পড়েছি। ঢুকে পড়ে দেখছি যে লোকটা মাথার উপর দিয়ে চলে গেছে, বডিতে কিচ্ছু নেই, মাথার উপর দিয়ে চলে গেছে, চোখটা বেরিয়ে গেছে, বাইরে পড়ে আছে। আমার তো দেখেই হয়ে গেছে, চোখটা তো আমাকে তুলতে হবে। আমি বললাম, ইয়ে কোথায়, ভ্যান কোথায়? বলছে ম্যাডাম ভ্যান আমরা জানি না। আমি বললাম, আমাকে একটু সাহায্য করবে কি, আমি ভ্যান কী করে চিনবো, এখানে কোথায় আছে ভ্যান? বলছে ওই যে নিচে ওই বাড়িটা দেখছেন ওখানে ভ্যান আছে। আমার সাথে চলো। হান্টার পড়েছি, হাইওয়ে অনেকটা উঁচু, ওটা নিচে, আমাকে তো আবার এরম করে চিন্তা করে করে নামলে তো চলবে না, তো দৌড়ে নামতে হবে না, বডি ব্যালেন্স আছে আমার। আমি দৌড়ে নেমে গেলাম, পাটা মুচকে গেল। বাহ, কিন্তু সেটা তো দেখালে চলবে না যে আমার পা মুচকে গেছে, আমি পড়ে গেছি। দুর্বল কখনো দুর্বলতা প্রকাশ হয় না, দেখালে তো চলবে না, তাহলে তো সবাই আসবে। পাটা মুচকে গেল, আস্তে করে পাটা সোজা করে, সেই পা কিন্তু ফুলছে, আমি বুঝতে পারছি প্রচন্ড ব্যথা করছে, মানে জুতো টাইট হচ্ছে। লোকটাকে বললাম, এই চলো বডি নিয়ে যেতে হবে। বলছে আমার ভ্যানে আমি বডি তুলি না। আমি এরকম করো, প্রথমে প্রচন্ড অহংকার দেখাচ্ছিলাম, কিন্তু চলো বডি নিয়ে যেতে হবে। ঘুমাচ্ছ এখানে, দেখছো না অ্যাক্সিডেন্ট হচ্ছে, এত গন্ডগোল হচ্ছে, তোমরা ঘুমাচ্ছ, চলো সেখানে। প্রথমে দাপট, হ্যাঁ, তখন রিকোয়েস্ট, আমি আমার ভ্যানে ডেড বডি তুলি না। এরকম করো না, আমি ইংলিশ বাজার থানা থেকে আসছি, এরকম করো না, মুশকিল হবে তোমার, চলো শোনা, এরকম করলে চলে? তো গেল শোনা টোনা শুনে। এইবার হচ্ছে বডির মাথার দিকটা আমাকে ধরতে হবে। কেন? আপনার যে লোকগুলো ছিল সেগুলো সব পালিয়ে গেছে। কেন? পরে জানলাম তারা নাকি আমাকে রিএনফোর্স করার জন্য পালিয়ে গেছিল গাড়ি নিয়ে, তারা সবাই পালিয়ে গেছে। আমি কি প্রয়োজন ছিল ওখানে? তো কোনো গন্ডগোলই নেই। ওরা ভেবেছে গন্ডগোল, পুলিশ আগে থেকে কিছু অ্যান্টিসিপেট করে না, ওরা ভেবেছে অ্যান্টিসিপেট করেছে। আপনি ঢুকে গেলেন? আমি ঢুকে গেছি, ওদের বাঁচা গেছে, ওরা চলে গেছে। বাহ, মানে এরকম অসভ্য আর কি। যাই হোক, তারপরে তো সেই বডির মাথার দিকটা মানে বডিটা এরকম তুললাম, চোখটা পড়ে গেল।
চোখটা তো আমাকে হাত দিয়ে ধরে তুলতে হবে না, সেটা তো একটা বিশাল ঘেন্না করছে, গিটগিট গিটগিট করছে। সেই হাইওয়ের পারে যে সেই নোংরা কাগজ ফাগজ পড়ে থাকে না, ওড়ে যে কাগজগুলো, সেই কাগজ খাচাস করে একটা ধরে ফেললাম। সেটা কি কাগজ সেটা আমিও জানি না, সেটা আমিও জানি না, আর আমার জানার তখন মেন্টালিটিও নেই। আর নোংরা কাগজ হলেও আমি ধরে ফেলতাম, কারণ চোখ ধরার থেকে যে কোনো নোংরা আমি ধরতে পারবো আর কি। তারপরে যাই হোক করে তাকে মানুষের চোখটা ধরলাম, ধরে ভ্যানে তুলে দিলাম, দিয়ে বললাম যাও তুমি থানায় যাও, আমি যাচ্ছি। এবার আমি কিসে যাব, আমার তো গাড়ি নেই। হলো ম্যাডাম আমরা ট্রাক দাঁড় করে দেবো। ট্রাক এরকম দাঁড় করে দিলাম, ইউনিফর্ম, ট্রাক দাঁড়িয়ে গেল। আমি ভেবেছিলাম একটা লিঙ্কপিংয়ের লোক এসে বলবে, তাকে দুরুম করে নামিয়ে দেবো, দিয়ে বলবো মই নামা, আমি উঠে যাবো, বা মই বা টুল বা কিছু থাকে। হ্যাঁ, কারণ ট্রাকে ওঠার জন্য যে পাদানিটা, সেটা আমার প্যান্ট তো টাইট, আমি অত উঁচুতে প্যান্ট তুলে উঠবো কি করে পা দিয়ে, অনেকটা উঁচুতে তো, ফুল পাঞ্জাটাই এতটা উঁচুতে, অতটা উঁচুতে আমি পাটা দেবো কি করে, প্যান্ট তো টাইট, অত উঠবে না, ওদিকে পা ব্যথা, অত উঁচুতে আমার পা উঠবে না, অসম্ভব। তো আমি ভেবেছিলাম একটা লিঙ্কপিংয়ের লোক নামবে, তাকে দিয়ে সব কাজগুলো করিয়ে নেবো, হ্যাঁ আমি সেই টুলমুল আনবে, সবকিছু সেই করবে, আমি পুলিশ, আমি কাজ করবো কেন, কি ঠিক। সে মরবি তো মর, এক পাঞ্জাবি লোক, বিশাল তার চেহারা, সে আমাকে ক্যা হুয়া ম্যাডাম জি, হয়ে গেল, কিন্তু তো কোনো কাজ করানো যাবে না। আমি বললাম मुझे ये इंग्लिश बाजार थाने पे छोड़ना है। हम इंग्लिश बाजार नहीं जाएंगे। अरे नहीं जाएंगे क्या, हम कहाँ से जाएंगे, तुम चलो मुझे छोड़ दो। उठा आइए 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 मतलब क्या है, हाथ बढ़ाओ। সে বেচারা হাতটা বেড়েছে, আমি তো হাত ধরে ঝুলে পড়েছি, আমার তো তাকে হাত ধরে ঝুলে পড়ে যাবে, হাত ধরে চেপে হাত ধরে নিয়েছি, ঝুলে পড়েছি। তারপরে সে প্রায় আমাকে এরকম করে তুলে নিল, মানে তার কাছে আমি তুলে নেওয়াটা কোনো ব্যাপারই ছিল না, সে তুলে নিল, মানে তারাই নামালো। আমি থানায় গিয়ে প্রচণ্ড গালাগালি দিলাম, কিন্তু আমার এরকম হয়েছে, মানে ইংলিশ বাজার থানা পিরিয়ডে, সারাটা পিরিয়ডে আমার সঙ্গে যে কি হয়েছে আর কি হয়নি, মানে আপনিও জ্বলেছেন, অন্যদেরও জ্বালিয়েছেন, একদম একদম। তারপর কোথায়, তারপর তো আমার পোস্টিং হয়ে গেল, আমি চেয়েও ছিলাম, তখন অনেক এক্সপিরিয়েন্সড অফিসার হয়ে গেছি তখন আমি, রেড ফেড হ্যানা ত্যানা সব কিছু শিখে ফিকে গেছি, দাবরানি, চোখরাঙানি, ভালোবাসা সব কিছু শিখে গেছি। বাহ, ওই তো ভ্যানালাকে প্রথমে দাবরানি পরে ভালোবাসা ছাড়া কিন্তু কোনো উপায় নেই। আচ্ছা, এটা অনেক পরে বুঝেছেন, প্রথম দিকে বুঝেননি। হ্যাঁ, ভালোবাসা ছাড়া লাস্টে ভালোবাসতেই হবে, বাজে কথা। প্রথমে গালাগালি দিই আর যাই দিই, পরে ভালোবাসতেই হবে, না তো কিচ্ছু বলবে না, কোনো কোঅপারেশন করবে না। আচ্ছা, ভালো আমি বাঁচতে। ইংলিশ বাজার থেকে তারপর কোথায়? আচ্ছা, আমি ইংলিশ বাজার থেকে আমি চলে এলাম আইবি, সিএম সিকিউরিটি। ওখানে তখন ওইটাও তখন প্রথম উইংস হচ্ছে। আচ্ছা, ওনারা মানে তখন অ্যাডমিনিস্ট্রেশন ফ্রেশ ক্যান্ডিডেট খুঁজছে, যারা ভালো কেরিয়ার ভালো এরকম ক্যান্ডিডেট খুঁজছে, এবং সেই জন্য আমাদের 10 জন ছেলে, মানে আমরা মিলিয়ে, আমি একাই মেয়ে আর সব ছেলেরা সবাই সিলেক্ট হলো। সব বেশিরভাগ নর্থ বেঙ্গল থেকে চলে গেল, কারণ বাড়ি তো সবার কলকাতায় না, তো তারা সবাই ইন্টারেস্টেড ছিল যে ফিরে যাবে। নর্থ বেঙ্গলের ছেলেরা গিয়ে, আমরা ওখানে গিয়ে প্রথম স্পেশাল সিকিউরিটি উইংস ছিল, স্পেশাল সিকিউরিটি উইংস পরে হলো, আগে ছিল প্রোটেকশনে আমাদের পোস্টেড হলো। আমি বেশিরভাগ ওখানে প্ল্যানারই করতাম, মানে প্ল্যান করতাম, রুট প্ল্যানিং। কি ধরনের প্ল্যানিং হয়, মানে সিএম কোথায় যাচ্ছে, ধরুন কোনো সিএম যাচ্ছে, ওই মিটিংয়ের খবর আসে এখানে যাচ্ছে, তো এবার ধরুন আমার সিএম কোথা থেকে বেরোচ্ছে, তারপরে কোথায় যাচ্ছে, কোথাও হল্ট আছে কিনা, হল্টে থাকলে কোথায় দিয়ে কোন রাস্তা দিয়ে যাচ্ছে, ওপর দিয়ে যাচ্ছে না গাড়ি করে যাচ্ছে না ট্রেনে যাচ্ছে, এদের ডিফারেন্ট জার্নির ডিফারেন্ট, এবং তার সঙ্গে সাবস্টিটিউট প্ল্যান, মানে রুট, ব্যাকআপ প্ল্যান, সেফ হাউস, কোনো অসুবিধা হলে তাকে কোথায় নিয়ে যাওয়া হবে, কোনো অসুবিধা হলে হসপিটাল কি হবে, এই পুরো প্ল্যানটা আমাদের করাই থাকে, আগে থেকেই করি আর কি আমরা, মানে ওই রুটটা জেনে ওইখানে। সেই সময় মুখ্যমন্ত্রী কে ছিলেন? জ্যোতি বসু। হ্যাঁ, আচ্ছা, এটা 90-এর দশকের ঘটনা। হ্যাঁ 94 টুর হবে, তো তখন জ্যোতিবাবু ছিলেন, তো ওইগুলোই আমি করতাম বেশিরভাগ। আমি খুব একটা আমাকে বাইরে পাঠাতো না, কারণ যেহেতু ওই প্ল্যানিং আমিই করতাম, তো ওই জন্য খুব একটা আমি বাইরে যেতাম না। তাছাড়া আরও ভিআইপি আছে না, পিএম, রাজ্যপাল, হ্যানা তানা, যত ভিআইপি আছে সবার এই প্রোটেকশন পুরো কাজ করতো, রুট প্ল্যান থেকে শুরু করে সমস্ত, মানে এদের কোথায় থাকবে, কি বৃত্তান্ত, এরা কি করবে, কখন যাবে, কি করবে না, টাইম ধরে কে অ্যাকম্পানিড হবে, এভরিথিং আমাদের আসতো। কলকাতা পুলিশ থেকে আসতো, বিভিন্ন জায়গা থেকে। তখন তো কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ আলাদা প্রোটেকশন, কিন্তু প্রোটেকশন থেকে দেখা হতো এই পুরো রুট প্ল্যানিংটা।
এটা করতে করতে তারপরে এটাও একটা এক্সপেরিয়েন্স হলো। হ্যাঁ, এটা হলো ভিভিআইপি কিভাবে মুভ করেন। তারপরে আমার প্রমোশন হলো। প্রমোশন হয়ে যাওয়ার পরে আমি চলে গেলাম সিআইডি ইন্সপেক্টর। সিআইডি অ্যাজ ইন্সপেক্টর গেলাম। সেটাও একটা মজার কথা। সিআইডিতে আমি যখন ইন্সপেক্টর হয়ে ঢুকলাম তখন সেখানে আমার মানে আমি যে ঢুকলাম আমি অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিটের ওসি ছিলাম। আচ্ছা, মানে ওসি হিসেবে জয়েন করলেন? না, আচ্ছা, প্রোটেকশনে জয়েন। ওখানেও একটা প্রোটেকশন বলে সেকশন ছিল। আচ্ছা, তো ওখানে আমি প্রথম জয়েন করলাম। আমি ক্রিয়েট করলাম সেকশন। আমি ওসি হিসাবে, মানে আমি নতুন হলো আর কি, মানে আমি বললাম না আমি যেখানে যাই সেখানে সব নতুন হয়ে যায়। মানে ওই একটা সেকশন ক্রিয়েট করলেন, অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট হলো। এমএইচ এর ইনস্ট্রাকশন ছিল, সেখান জন্যই তৈরি হয়েছিল। সিআইডি খুব খুব প্রমিনেন্ট রোল নিয়েছিল নোডাল অফিসার হিসাবে, এবং খুব ভালো কাজ করেছিল সেই সময় সিআইডি হিউম্যান ট্রাফিকিংয়ের ওপরে। আমি ওসি ছিলাম। তো ওই সময় তো আমার দৌড়াতে অনেক লোকই টিকতে পারেনি, প্রচুর। আরে হাইকোর্ট তখন খুব অ্যানয়েড ছিল পুলিশের উপরে, যে ভিকটিম যে ডিসঅ্যাপিয়ার করে যাচ্ছে। যে হিউম্যান ট্রাফিকিং এর কি অধিকাংশই মেয়ে? অধিকাংশই মেয়ে। কিভাবে ট্রাফিকিং হতো? বেশিরভাগই হচ্ছে কাজের প্রলোভন অথবা প্রেম। তারপর এবং সবচেয়ে অসুবিধা হচ্ছে যে এই মেয়েটা মিসিং হয়ে গেল। মিসিং হয়ে যাওয়ার, কোনো একটা স্পেসিফিক ঘটনা বলছেন? হ্যাঁ, না স্পেসিফিক না, আমি এমনিই বলছি যে কোনো মেয়ে তার বাড়ি থেকে মিসিং হয়ে গেলে 2 ঘন্টা থেকে 8 ঘন্টার মধ্যে তাকে বহু দূরে ট্রান্সফার করে দেওয়া যায়, কিন্তু কেস হয় কিন্তু অনেক পরে। কার গাফিলতি? বাড়ির লোকের না? বাড়ির লোকের গাফিলতি বলবো না, এটা ঠিক গাফিলতি না, এরা খোঁজে নানান জায়গায়। ধরুন আমার আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজে, এখানে খোঁজে, সেখানে। প্রথম বলুন একদম রিমোট এরিয়া থেকে এটা হয়? ছোট বাচ্চাদের কথা বলছি, মানে যারা অল্প বয়সী মেয়ে। আর বড় মেয়ে যেগুলো ট্রাফিক হয় তাদের আবার বাবা মাদের একটা দোষ থাকে, কেননা তারা কাজের জন্য পাঠায়। এবার কাজের যতদিন টাকা আসে তাদের কোনো চিন্তা থাকে না, যেই টাকা আসাটা বন্ধ হয়ে যায় তখন ওদের চিন্তা আরম্ভ হয়, এবং তখন ওরা কেস টেস্ট করে। তাতে অসুবিধা হয় যেটা 3 বছর 5 বছর 10 বছর পরেও কেস হতে পারে। তখন আর আমাদের পক্ষে ইনভেস্টিগেট করাটা খুব মুশকিল হয়ে যায়। আর সিআইডির আরেকটা অসুবিধা আছে, সেটা হচ্ছে সিআইডি খুব একটা ডাইরেক্ট তো আমাদের কাছে কেস, মানে সিআইডিতে কেস হয় না, কেস তো হয় লোকাল পুলিশে। পরে আমরা সিআইডি কন্ট্রোল নেয়, সেটাও একটা টাইম টেকিং। হ্যাঁ, সেটা একটা টাইম টেকিং। বেশিরভাগ কেস তখন হাইকোর্ট থেকে আসতো। হাইকোর্টের চিফ জাস্টিস জেন প্যাটেল ছিলেন আমার পিরিয়ডে, উনি অনেক কেস মানে সিআইডিতে পাঠিয়েছেন। কোন একটা স্পেসিফিক কেসের কথা বলবেন, কিভাবে কেসটা এসেছিল, কি হয়েছিল? উফ বাবা, সেটা তো আমার একটা মাইলস্টোন। কিরকম? মানে একটি মেয়ে 3 বছর ধুলাহাট জায়গা থেকে, ওরকম সাউথ 24 পরগনা, হ্যাঁ সাউথ 24 পরগনা, কাকদ্বীপ ধরো, ওখান থেকে একটা মেয়ে মিসিং হয়ে যায়, বাচ্চা মেয়ে, একদম বাচ্চা মেয়ে মিসিং হয়ে যায়। তারপরে 13-14 বছর ওরকম মেয়ে মিসিং হয়ে যায়। তারপরে ওর সৎ মা, প্রথমে ওখানে একটা কেস হয়, সেই কেসে মেয়ে উদ্ধার হয় না। তারপরে ওর সৎ মা এসে হাইকোর্টে চিফ জাস্টিসের কাছে মনে হয় হেভিয়াস কর্পাস করে। তো হেভিয়াস কর্পাস হওয়ার পরে সিআইডি কেসটা কন্ট্রোল নেয়। অন্য অফিসার ছিল তখন ওই কেসটা ইনভেস্টিগেট করছিল, উনি ইনভেস্টিগেট করছিলেন। উনি তখন তো মিসিং পারসন স্কোয়াড ছিল, তারাই বোধহয়। না, মিসিং পারসন স্কোয়াড কিন্তু ইনভেস্টিগেশন তখন খুব একটা করতো না, তখন প্রোটেকশনই করতো। তখন প্রোটেকশন ছিল, প্রোটেকশনই করতো। উনি আমাদের ওসি প্রোটেকশন ছিলেন, উনি প্রথম ইনভেস্টিগেশন স্টার্ট করলেন। এবং উনি যেটা করলেন, যেটা বাঁ দিকে যত আসামির নাম ছিল, ওটা কোর্ট কমপ্লেন ছিল, বাঁ দিকে যত আসামির নাম ছিল সব আসামিদের অ্যারেস্ট করে দিলেন। তাতে কোনো লাভ হলো না, না, কারণ বাঁ দিকের আসামি তো বাবা দিয়েছে নামগুলো। বাবা কি করে জানবে যে কে মেয়েটাকে কিডন্যাপ করেছে? বাবা তো যার সঙ্গে শত্রুতা ছিল, না, হ্যাঁ, কি বলছেন? বাবা যার সঙ্গে শত্রুতা ছিল, বাবা তো তাদেরই নাম দেয় যাদের সঙ্গে বাবা শত্রুতা থাকে। ঠিক, কোনো কারণে তোমার উপরে রিভেঞ্জ আছে, সেই রিভেঞ্জটা আমি মেয়ের কেসে দেবো, কারণ সবাই জানে মেয়েদের কেসে খুব করা হয়, স্ট্রিনজেন্ট হয়। তো স্বভাবতই তার 10-12টা ছিল, তাতে কিছুই লাভ হলো না। এরপরে আমার এই কেসটা নিয়ে বিশাল হয়ে গেল। প্রথম ডিআইজির অ্যাপিয়ারেন্স হয়ে গেল সিআইডির। মানে তখন আপনি কেস নেননি? না, সিআইডির অ্যাপিয়ারেন্স, ডিআইজি সিআইডির হলো, এডিজি সিআইডির হলো, তারপরে ডিজি আইজিপি, মানে একদম রাইটার, রাজ্য পুলিশের সর্বোচ্চ পদ, হ্যাঁ, তার অ্যাপিয়ারেন্স হলো হাইকোর্টে পার্সোনাল অ্যাপিয়ারেন্স হয়ে গেল। তখন মানে যেটা আইনি বা প্রশাসনিক জায়গা থেকে অত্যন্ত মারাত্মক, মানে ডিজি কে গিয়ে কাঠগড়ায় দাঁড়ানো, হ্যাঁ, এটা মানে ডিজি সাহেব তখন অপরাজিৎ মুখার্জি ছিলেন, উনি এটা একদমই পছন্দ করেননি, কেউই পছন্দ করেন না। উনি সিআইডিতে চলে আসেন, এসে নীরাজ নারায়ণ পান্ডে তখন আমাদের আইজি সাহেব ছিলেন, আইজি 1 ছিলেন, ওনাকে এসে বলে আর কি। তখন উনি বলেন যে ঠিক আছে, আমি
দেখছি, কিন্তু কি দেখবেন উনি নিজেই বুঝতে পারছিলেন না। এনিওয়ে আমাকে ডেকে পাঠায়, বলে তুমি পিওটা ভিজিট করো, মানে দেখো যে কতদিন গল্পটা কি গল্প হয়েছে। তখন অনেক দিন পার হয়ে গেছে, 3-3.5 বছর হয়ে গেছে। মানে 3 বছর তো নিখোঁজ, তারপরে আরো 6 মাস এখান থেকে চলে গেছে। তারপরে আপনার দায়িত্ব পড়লো। হ্যাঁ, আমার দায়িত্ব পড়লো, আমি গেলাম, আমাকে পাঠালেন উনি, আমি গেলাম। যথারীতি থানা নন কোঅপারেশন করলো, মানে আমার সাথে কোনো লোক টোক দিল না, উল্টে ওদের ফোন করে কীভাবে জানিয়ে দিল। আমি যখন ওখানে গিয়ে পৌঁছালাম তখন দেখলাম যে আর কি ভিকটিমের বাবা আর কি, ভিকটিমের বাবা প্রচুর বাইরের লোকজন নিয়ে বসে আছে। আমি ঢোকবার সঙ্গে সঙ্গে বললো, পুলিশ তফাৎ যাও, পুলিশ তুমি তফাৎ যাও। মাঝখানে একটু ডিস্টার্ব করছি, সেই সময় তো ইউনিফর্ম নেই, না সিআইডি তো ইউনিফর্ম নেই, সিভিল ড্রেস, আপনি শাড়ি পরেই গেলেন। হ্যাঁ, আচ্ছা, আর সেই আগের মতো হান্টারওয়ালি গল্পটা নেই, পরিণত হয়েছে। তখন পরিণত হয়েছি। আর তখন এত মাথায় চাপ হয়ে গেছিল হাইকোর্টের কেসের জন্য, আর হেভিয়াস কর্পাস 15 দিনের মধ্যে মেয়ে হাজির করতে হবে, নয়তো ডিজি আমার মানে হেভিয়াস কর্পাসটা একটু বলে নিন মাঝখানে। হেভিয়াস কর্পাস কিছুই না, হাইকোর্টের অর্ডার সশরীরে তোমাকে হাজির করতে হবে, সেটা মিসিং হতে পারে, সেটা হাইকোর্টের ইচ্ছে। হ্যাঁ, 15 দিনের মধ্যেই করেন, না হলে ওই তোমার একটার পর একটা অ্যাপিয়ারেন্স হবে, তারপরে তোমার সব কিছুই হতে পারে, হাইকোর্ট যা ইচ্ছে তাই করতে পারে আমাদের সঙ্গে। এটা তো প্রচন্ড চাপের। পুলিশের চাকরি চলে যেতে পারে, সব কিছু হতে পারে। উনি পারেন না, হাইকোর্ট পারে না পুলিশের এগেনস্টে, এরকম কিছু নেই, সব পারে। তারপর ওখানে পৌঁছলাম, তো স্বভাবত আমি পৌঁছালাম, গিয়ে দেখলাম এরকম তফাৎ যাও দেখে প্রচণ্ড মটকাটা গরম হয়ে গেল। তার কারণ হচ্ছে গিয়ে যে একে তো খিদে পেয়েছে, 2:30 বেজে গেছে, খুঁজে হেঁটে যেতে আমার প্রাণ বেরিয়ে গেছে। তারপরে গিয়ে যদি দেখি এই সব, তখন প্রচণ্ড রাগ হয়েছে। তো আমি ওভারকাম করলাম আর কি, মানে আমি প্রচণ্ডভাবে রেগে গেলাম 5 মিনিটের মধ্যে জায়গা ভ্যাকেট করে দাও। কে এখানে জোহরা বিবি কে আছে, মানে ওর আর কি সৎমা। হ্যাঁ, তখন বললো যে আমি জায়গা ভ্যাকেট করে দাও। তো জায়গা ভ্যাকেট করে দিল। আপনার সঙ্গে তো ফোর্স নেই যে যারা জোর করে ভ্যাকেট না, আমি কিচ্ছু করিনি, ওরা নিজেরাই ভ্যাকেট করে দিল। বললাম একটু হালকা দাপট। হ্যাঁ, আমি বললাম যে শোনো, তুমি যদি জায়গা ভ্যাকেট না করো তাহলে আমার কিচ্ছু হবে না, আমি হাইকোর্টে একটা রিপোর্ট দিয়ে দেবো যে আমাকে কমপ্লেন্ট নন কোঅপারেশন, মানে আমাকে তুমি সাহায্য করছো না, তুমি চাও না উদ্ধার হোক। আর আমি এটা পুরোটা ফটো করে নিয়েছি, করে নেবো, ক্যামেরা করে নেবো, নিয়ে আমি ফিরে যাব। আমার 1.5 টাকার কালি খরচা হবে না, কিন্তু তোমার হাইকোর্টে যেতে প্রচুর টাকা খরচা হবে, এখান থেকে 14 বার। সুতরাং তুমি বলছো তুমি কি করবে, তোমার ইচ্ছে, তুমি ফাঁকা নাও করতে পারো। বুঝে গেল, ফাঁকা হয়ে গেল। আমি একটার পর একটা দেখলাম, জানলাম, বুঝলাম। এবার যেটা বুঝলাম সেটা হচ্ছে, দেখলাম যে এটা গল্পটা অন্য জায়গায়। গল্পটা হচ্ছে গিয়ে যে এরা পুলিশের উপর এত রেগে আছে কেন, আমার এটাই প্রথম কিউরিওসিটি হলো যে একটা মেয়ে নিখোঁজ হয়েছে, এত পুলিশ খাটছে, তা সত্ত্বেও পুলিশের উপর এত রেগে আছে, ব্যাপারটা কি। তারপরে দেখলাম এটা অনেক বড় গল্প, কারণ একটা ট্রাফিকিং কেসের অসুবিধা হচ্ছে, একটা ট্রাফিকিং কেসের জন্য কতগুলো কেস হয়। এই গল্প হচ্ছে, এই মেয়েটি প্রথম হারিয়ে যায়, মেয়েটি যখন হারিয়ে যায় তখন এর মেয়ের বাবা আর কি, সে সন্দেহ করে যে মেয়ের বৌদি, মানে ভাইয়ের বউ, এ নিশ্চয়ই, এর বৌদির যে দিদি আছে এ নিশ্চয়ই ইনভলভ। এই মেয়ের বাবা কি করলো, এদের এগেনস্টে একটা কেস করে দিল। ঠিক, এই এগেনস্টে কেস করে দিল মেয়ে হারিয়ে যাওয়ার জন্য। এরা প্রচণ্ড রেগে গেল যে আমাদের কেন এগেনস্টে কেস করলো। ওর যে বৌদির যে দিদি ছিল সে একটু বদমাইশ টাইপের ছিল, ওই দিদি একটা রেপ কেস করে দিল মেয়ের বাবার এগেনস্টে। মেয়ের বাবার লোকে মেয়ের বাবা অ্যারেস্ট হয়ে গেল। মেয়ের বাবা প্রচণ্ড রেগে গেল, জেল খাটতে হলো, প্লাস বেল পেয়ে ওকে আসতে হলো, পয়সা খরচা হলো, ওর মেয়ের বাবা এসে প্রচণ্ড রেগে বৌদিকে বাড়ি থেকে বের করে দিল। বৌদি বাচ্চা সমেত গুটগুট করতে করতে বাড়ি থেকে বেরিয়ে গেল। 498-এ 406 কেস হয়ে গেল। আবার একটা কেস হলো, মানে 3টে হয়ে গেল অলরেডি। হ্যাঁ, হয়ে গেল, এই কেস হয়ে গেল। তখন এরা আবার অ্যারেস্ট হয়ে গেল। তখন এরা প্রচণ্ড রেগে গেল। এদের ধারণা হলো এটা যে পুলিশ ওদের ইচ্ছে করে অ্যারেস্ট করছে, পুলিশের এটা কনস্পিরেসি, কিন্তু আদৌ না, কেস হয়েছে বলেই করেছিল। যাই হয়ে গেল, কিন্তু মেয়ে উদ্ধার হলো না। বলছে আমি যেটা কেসটা করলাম তাতে কারুর কোনো ইয়ে নেই, আমার মেয়ে উদ্ধার হচ্ছে না, উল্টে আমি বারবার অ্যারেস্ট হচ্ছি। যেটা হয় বলে না যে পুলিশ হয় যে প্র্যাকটিক্যাল বলে না যে পুলিশ কমপ্লেনেন্টকেই অ্যারেস্ট করে দেয়, কমপ্লেনেন্টকেই হ্যারাস করে, অ্যাকিউজ ধরতে পারে না, এটা যে লোকে বলে আর কি, পাড়ার লোকেরা বলে। অ্যাকচুয়ালি তা নয়, তার ভেতরটা দেখলেই দেখা যাবে যে সেখানে অন্য গল্প আছে। পুলিশের কোনো ঠেকা পড়েনি তোমাকে হ্যারাস করার জন্য। এনিওয়ে, তো এরকম কেস হয়ে গেল, সেই জন্য ওরা এত রেগে রয়েছে, বুঝলাম আমি যেটা। তখন বললাম দেখ, আমাকে তো বুঝতে হবে গল্পটা, সুতরাং আমি বৌদির সাথেও কথা বললাম। বৌদি বললাম আমি কিছু জানি না। আমি বুঝলাম ঠিক আছে, বৌদি দিদি ছিল না, হলো না।
তারপরে একটি বন্ধু, ও একদমই ছিল না স্পটে, ও বলল আমি জানি। কি জানিস তুই? বললো আমার কাছে এসেছিলো যাওয়ার সময়, আমার কাছে এসে বললো যে আমি চলে যাচ্ছি, আমি আর কোনো দিন ফিরবো না। তো আমি বললাম তুই আমার ফোন নাম্বারটা অন্তত নিয়ে যা, যদি আমার ফোনে কথা বলিস। তখন মোবাইল এসে গেছে 2010। তখন বললো যে না আমি কোনো মোবাইল টোবাইল নেবো না, আমি চলে যাচ্ছি, আমি আর ফিরবো না, তাই তোর সাথে দেখা করতে এলাম। বলে অন্ধকারে মিলিয়ে গেল। তারপরে কি হলো? বলে অন্ধকারে মিলিয়ে গেল, তারপরে একটা মোটরসাইকেলের আওয়াজ পেয়েছে, আর আমি কিছু জানি না। আমি ওই এরিয়া প্রচুর দেখলাম মোটরসাইকেলের আওয়াজ, কিছু হলো না। মানে মোটরসাইকেল খুঁজলেন, কার কার মোটরসাইকেল আছে, ওখানে কিছু আছে নাকি, ওখানে কেউ দেখেছে নাকি, ছেলেটাকে কিরকম দেখতে, বা ওই পাড়ার ছেলে কিনা, ওর কোনো অ্যাফেয়ার্স ছিল কিনা, এইগুলো যেগুলো আমাদের বলে অ্যাফেয়ার্স থাকলেই জেনারেলি হয়। আমি দেখলাম না, আমি দেখলাম এটা রিয়েল ট্রাফিকিং, কোনো অ্যাফেয়ার্সের গল্প নেই। আমি খুব ভয় পেয়ে গেলাম যে রিয়েল ট্রাফিকিং হলে 3 বছর পরে খুঁজে বার করাটা খুব চাপের ব্যাপার। এদিকে হাইকোর্টে হেভিয়াস কর্পাস, তো আই এম গেটিং সিরিয়াস। এরপরে যেটা হলো সেটা হলো আমার মাথায় একটা ক্লিক করলো যে একটা ওদের ওখানে একটা মোক্তার আর কি, মানে উকিল, ছোট উকিল আর কি, মোক্তার টাইপের লোক ছিল, যে এদের হাইকোর্টে নিয়ে গেছে। আর এই এদের যত কেস হয়েছে, এই যে 498 হয়েছে, 376 হয়েছে, আরও যে সমস্ত কেস হয়েছে, সেই কেসগুলো সব এই তদবির করেছে কাকদ্বীপ কোর্টে। তো আমি মোক্তারকে সঙ্গে দেখা করতে গেলাম। মোক্তার ভীষণ খুশি হলো, সিআইডি অফিসার ওর সাথে দেখা করতে এসছে। তা আমি বললাম তুমি তো দুপক্ষেরই কেস করেছো, তুমি কি জানো আমাকে বলো, যদি মেয়েটাকে উদ্ধার করতে চাও। তুমি তো উদ্ধার করতে পারলে তবেই তোমার ক্রেডিট বাড়বে, তো উদ্ধারই যদি না করতে পারো তো তোমার কলা ক্রেডিট হবে। তুমি আমাকে হেল্প করো, তুমি কি জানো বলো। তাহলে আমি ম্যাডাম সেরকম কিছু জানি না, তবে আমাকে ওই কাশ্মীরি বিবি আর কি একজন নাম ছিল, ও আমাকে একটা ফোন নাম্বার দিয়েছিল, বলেছিল ওদের যখন টাকার দরকার হবে ওই ফোন নাম্বারে ফোন করতে। ফোন নাম্বারটা দাও, ফোন নাম্বারটা নিয়ে এলাম। ফোন নাম্বারটা নিয়ে আসার পরে আমাদের সাহেবরা খুবই ডিপ্রেসড হয়ে গেল শুনে টুনে। ওই ফোন নাম্বার 3 বছর আগে ফোন নাম্বার কি চালু আছে, ওদের কী হবে? আমি দেখলাম চালু আছে। আমি বললাম চালু আছে, তা বলো কী হবে, ওটা কার না কার ফোন নাম্বার, উকিল দিয়েছে। আমি বললাম থাক ঠিক আছে, তবু নিই। সার্ভেলেন্সে নিলাম। সার্ভেলেন্সে নিয়ে দেখলাম যে ছেলেটি একটি ইয়াং ছেলে, সে অনেক লোকের সাথে কথা বলছে, এবং তার বউ আছে, 2টো বাচ্চা আছে, এভরিথিং আছে। সে অনেক মেয়েদের সঙ্গে কথা বলছে এবং খুব শোনা করে কথা বলছে, খুব মিষ্টি কথা আর কি। তো আমি দেখলাম যে মিষ্টি কথা মানে তো এই একটা চান্স, এত মিষ্টি কথা বলছে যখন, তখন নিশ্চয়ই আমার সাথেও বলবে। আমার গলা শুনলে নিশ্চয়ই বুঝতে পারবে না যে আমার এত বয়স। তো আমি যথারীতি ওকে ফোন করলাম। ফোন করে বললাম আমি অ্যাকচুয়ালি আকাশকে খুঁজছি, আপনি এটা কি আকাশের নাম্বার? তো বললো না এটা তো আকাশের নাম্বার না। আনো সরি তাহলে ভীষণ ভুল হয়ে গেছে। তখন বললো ভুল হয়ে না ভুল হওয়ার কি আছে, আপনি তো করতেই পারেন। আমি বললাম না আসলে কি জানেন তো, এখন তো বাড়িতে কেউ নেই, টাইম পাস করার জন্যই ফোন করেছি, অন্য কোনো কারণ নেই। তখন তাহলে আমার সাথেই টাইম পাস করুন, কারণ ওর তো মহিলা দরকার আর আমারও ওকে দরকার, আমাদের দুজনের প্রয়োজনটা ভীষণভাবে ম্যাচ করে গেল। আমার ওকে দরকার, ওর আমাকে দরকার। তো বললো যে সঙ্গে সঙ্গে আপনি কোথায় থাকেন? আমি দেখলাম অন্য কিছু বললে আমি বলতে পারবো না, সল্ট লেকে আমার বাড়ি, ওটা আমি বলতে পারবো। বলে দিলাম আমার সল্ট লেকে বাড়ি ভীষণ কনজারভেটিভ, ভীষণ অর্থোডক্স, আমাকে বাড়ি থেকে বেরোতে দেয় না, কারণ আমাকে দেখলে তো পছন্দ হবে না। তো আমাকে বাড়ি থেকে বেরোতে দেয় না, হ্যানা ত্যানা, প্রচণ্ড ভালোবাসতে আরম্ভ করলাম। তারপরে বললো ও না তাতে কী হয়েছে, এই তো আমি এখানে যাচ্ছি, বম্বে যাব, তারপরে এসেই দেখা করব। কোথায় দেখা করবে? আমি বললাম তুমি যেখানে বলবে সেখানেই যাব, তবে কম সময়ের জন্য। সিটি সেন্টার, সল্টলেক সিটি সেন্টার। বললো আচ্ছা ঠিক আছে, আমি তাহলে চলে আসি, তারপরে হবে। তারপরে সুইট ড্রিম, কৃষ্ণেন্দু পাশে শুয়ে আছে, ঘুমাচ্ছে, আমি প্রেম করেই যাচ্ছি। যেহেতু কৃষ্ণেন্দু আর আমি একই সেম প্রফেশন, তো একদমই এই ব্যাপারটা খুব এনকারেজ করতো আর কি, হ্যাঁ প্রেম করো এরকম একটা ব্যাপার আর কি। এত এনকারেজ করতো, মানে সবাই হেসে ফেলতো। একবার আমার মনে আছে, একটু ইন্টারাপ্ট করছি, আমার মনে আছে ও এসওজিতে ছিল পাশের ঘরে, আমি এই ঘরে, আমি ওকে দরজাটা খুললাম, এই আমি একটু সোনাগাছি যাচ্ছি, দেরি হবে। সবাই হেসে উঠেছে একসঙ্গে, এই ম্যাডাম সোনাগাছি যাচ্ছে, এরকম আর কি গল্প। যাই হোক, কৃষ্ণেন্দু পাশে শুয়ে আছে, কৃষ্ণেন্দু খুব এনকারেজ করলো, শুধু বললো একটু আসতে বলো বাবারে, আমার ঘুম হচ্ছে না। এনিওয়ে ফিস করে কথাটা, তারপরে ফিস করে কথা বললে আরও খুশি হচ্ছে, তা আমি ফিস করেই বললাম। তা যথারীতি মোট কথা আমি জানতে পারলাম যে ওর এরকম একটা গল্প, মহিলাও ভীষণ ভালোবাসে, আমাকেও প্রচণ্ড ভালোবেসে ফেলেছে, আর কোনো চাপ নেই আমার। আইডেন্টিফিকেশান করতে হবে। সাহেবকে গিয়ে বললাম যে স্যার আমি তো আইডেন্টিফাই করবো, এবার কী করে করবে? ও স্যার আমি ভিক্টোরিয়া ডাকবো, একটা সুন্দর দেখতে কনস্টেবল নিয়ে যাবো, আমি পিছনে থাকবো। বলো অসম্ভব, কলকাতা পুলিশের জুরিসডিকশনে ডাকা যাবে না। আমি স্যার আইডেন্টিফিকেশান ছাড়া আমি কাজটা করবো কী করে, আমি না চিনলে আমি কী করে হবে আমার? তা আমি তাহলে ঠিক আছে, কলকাতা পুলিশে ডাকছি না, আমি স্যার সিটি সেন্টারে ডাকছি।
আমি বাড়ি সল্টলেক বলেছি, আমি সিটি সেন্টারে রাখছি। পারভেজ সাহেব আমার এসএস ছিলেন। ঠিক, পারভেজ সাহেবকে বললাম, পারভেজ সাহেব বললো চলো আইজি সাহেবের কাছে। আইজি সাহেব বললো না, আমি ওইসব তো, আমাকে তো পাত্তা দেয় না, না ভেবেছি এইসব কী আজে বাজে পাগল ছাগল কী সব করছে। বলছে যে না, আমি ওসবের মধ্যে নেই, ইউ হ্যাভ টু অ্যারেস্ট অর অ্যাপ্রিহেন্ড দ্য গাই অ্যালং উইথ দ্য ভিকটিম হোয়েন হি ইজ ট্রাফিকিং দ্য গার্ল। আইজি সাহেবের মুখের উপর কথা বলার তো আর আমাদের ক্ষমতা নেই। ইয়েস স্যার, প্রচণ্ড লাভ দিয়ে বাড়ি চলে এলাম। এসে ড্রাম গালাগালি দিলাম বাইরে এসে, যাকে আমি চিনি না, সে কখন মেয়ে নিয়ে যাবে তখন তাকে ধরতে হবে অ্যালং উইথ ভিকটিম গার্ল, কী করে হবে? এসএসকে গিয়ে বললাম স্যার এটা কী করে সম্ভব, আমি তো চিনি না। বলছি আমায় বলো না, আইজির কাছে চলে যাও। আইজির কাছে গিয়ে কোনো লাভ নেই, চলে এলাম খুবই ইয়েতে। এমন ভালো কপাল। কতদিন পার হয়েছে ততদিনে? 1-1.5 মাস। মানে 15 দিনের মধ্যে হেভিয়াস কর্পাসটা তখন তো রিপোর্ট যাচ্ছে, ইনভেস্টিগেশন ফলোস, মানে কোন রকমের সময় নিচ্ছেন। এদিকে তো আইজি সাহেবের মাথায় বাজ পড়ছে না, বারবার এরকম করতে হচ্ছে। তারপরে আমি একটা ফোনে পেলাম, মানে সার্ভেলেন্সে পেলাম যে ও একটা মেয়ের সাথে কেষ্টপুরে একটা গার্লস স্কুল আছে, দেশপ্রিয় বালিকা বিদ্যালয় মনে হয়, ওইখানে ও আসবে ওই মেয়েটার সাথে দেখা করতে। আমি আর কোনো সাহেব মাহেব না করে সোজা চলে গেলাম দেখা করতে। আমার তো সার্ভেলেন্স দেখতে, হ্যাঁ শুধুমাত্র মানে ওকে আইডেন্টিফাই করতে আমার সুবিধা হয়ে গেল, কারণ স্কুলের তো অনেক মা ঘুরে বেড়াচ্ছে, আমি একটা মায়ের সাথে মিশে গেলাম, কোনো অসুবিধা। দেখলাম একটা মেয়েকে দেখে, আমার পুলিশের ইনটিউশন আছে, একটা মেয়েকে দেখে আমার মনে হলো এই ভিকটিম। তো আমি ওই মেয়েটার পাশাপাশি ঘুরতে আরম্ভ করলাম, ঘুরতে দেখলাম হ্যাঁ ঠিক, একটা ছেলে এলো, ওই হান্টার শু, কোমরে বেল্ট, সোনার দাঁতটা চিকচিক করে হাসছে, সে প্রায় দাঁতটা দেখাচ্ছে তার সোনার দাঁত। এইগুলো কি আপনি আগের থেকে ওর সম্পর্কে একটু জেনে নিয়েছিলেন? কিছুই জানতাম না, আমি ওকে দেখে বুঝতে পারলাম যে ইয়াং একটা ছেলে, আর তার এই চেহারা, কলার ফলার তোলা, সানগ্লাস ফানগ্লাস পরা, এসে খুব চুপি চুপি কথা বলছে, আমি তো শুনতে পাচ্ছি না কথা, আমার খুবই ইচ্ছা শোনার কিন্তু শুনতে পাচ্ছি না। তারপর যাই হোক কী করি আইডেন্টিফিকেশান তো কনফার্ম করতে পারছি না, এই তো সাহেব মানবে না। না কিন্তু টাওয়ার লোকেশন বা অন্যান্য কিছু টাওয়ার লোকেশন তখন পেতে তোমার মিনিমাম 20 থেকে 25 মিনিট লাগবে। আমি ওকে বলবো, ও ওকে বলবে, ও কোনো লাভ হবে না। 20 মিনিটের টাওয়ার লোকেশনে আমাদের কোনো লাভ অ্যাকচুয়ালি হয় না। ঠিক, আমরা অ্যানালিসিসে লাভ হয়, নট অন স্পট। ঠিক, অন স্পট আমরা পাই না, মানে আমি পাইনি। তো আমি কি করলাম, আমি একটু সাইডে গিয়ে ওকে একটা ফোন করলাম, ফোনটা যেই তুললো আইডেন্টিফাইড। আমি সঙ্গে সঙ্গে বললাম আজকে আমি তোমার সাথে দেখা করবো, আজকে আমার বাড়িতে কেউ নেই, আজকে আমি তোমার সাথে দেখা করবো। বলে মা আজকে কী করে দেখা করলে কী করে হবে, আজকে তো আমি ইয়েতে যাব, সাউথের দিকে কোনো একটা জায়গায়, ওখানে যাব, তো আজকে তো দেখা করলে চলবে না। আমি বললাম মা তাহলে কী করে হবে, আমার আজকে বাড়িতে কেউ নেই, তুমি কখন বেরোবে? তো বললাম আমার তো রাত্রি 9টা সামথিং ট্রেন। ঠিক আছে, সোজা আইজি কোথা থেকে খবর পেয়েছিল যাই না, আমি ফোন করে জিজ্ঞেস তুমি কোথায়? আমি বললাম স্যার আমি একটু এয়ারপোর্টের কাছে আছি, চলে এসো সিআইডি। চলে গেলাম, গিয়ে বল কী হলো বললাম, উনি বুঝতে পেরেছেন আর কি যে কিছু একটা করতেই আমি গেছি, না তো অফিস কামাই করে ওখানে যাবো না। ওনাকে সব বললাম, গিয়ে বললাম স্যার আমি রাত্রিবেলা হাওড়া রেড করবো, করো। উনি সব ফোর্স দিলেন, অফিসার দিয়ে আমাকে একদম ওয়েল ইকুইপড করে রেড করো। রাত্রিবেলা আমি 8টা থেকে রাত 12টা 1টা অবধি বসে আছি। ফ্লাইট টাওয়ার লোকেশান বলছে ম্যাডাম পার্ক স্ট্রিট, মানে পার্ক স্ট্রিট থেকে এলোই না। রাত 12টা 1টা অবধি যখন বুঝলাম আর কোনো ট্রেনই নেই, আমি বুঝলাম হবে না, আমি বাড়ি চলে গেলাম, সবাইকে ছেড়ে দিলাম, সবাই যে যার বাড়ি চলে গেল, আমিও বাড়ি চলে গেলাম। বেশ 12টার সময় ওখান থেকে বেরিয়েছি, 1টা-1.5টা নাগাদ বাড়ি পৌঁছেছি। বাড়ি পৌঁছে জাস্ট শুয়েছি আর কি, জামাকাপড় ছেড়ে জাস্ট শুয়েছি। 2 হবে, 2-2:30 হবে, এই সময় কল পেলাম ভোর 5টার সময় বেরোবে অ্যালং উইথ ভিজি। কল কে করলো, মানে ইন্টারসেপশনে? আচ্ছা। আমার তখন আমি তখন ড্যাম টায়ার্ড, সারা দিন আমি করেছি এসব, খুব মনে দুঃখ করে কৃষ্ণান্দুকে জিজ্ঞেস করলাম কী করি বলো তো, এখন কি যেটা, এখন তো গতরে কুলাচ্ছে না, মানে কী করে যাবো বুঝতে পারছি না, অথচ এরকম একটা কল পেলাম, ছেড়েও দিতে পারছি না। বললো যে এরকম করলে ইনভেস্টিগেশন হয় না, প্রচণ্ড জ্ঞান দিল আর কি, এরকম করলে ইনভেস্টিগেশন হয়, আমার ব্যাচমেট তো সবাই জ্ঞান দিত, এরকম করলে ইনভেস্টিগেশন হয় না, you have to go, why you are waiting, go. রাগ আমারই কেস সম্বন্ধে বলছে, তো ওর উপর আমার রাগ হচ্ছে না, শুধু ভাবছি না
সব কিছুতে বাড়াবাড়ি। যাই হোক, কিছু করার নেই, আমি আবার ফোন করলাম। আমাদের একটা স্কেলিটন ফোর্স থাকে, সেই স্কেলিটন ফোর্স নিয়ে 3টে ছেলে পেলাম, 3টে ছেলে নিয়ে আমি চলে গেলাম। 3টে ছেলেকে বললাম শুধু আমাকে ফলো করবি। তবে সেই সময় কনস্টেবলরা খুব ভালো ছিল, সব এসওজির ছেলে ছিল, এসওজিরা একটা স্কেলিটন টিম রাখতো, তো ওদের কাছ থেকে আমি ছেলে নিলাম। এবং ওই 2:30টার সময় কিন্তু আইজিকে ফোন করেছি আমি, উনি কিন্তু এক ফোনে তুলেছেন। নীলাচরণ পাণ্ডে ওই সময় এক ফোনে ফোন তুলেছে। আমি বলেছি যে আমি এইসব করব, আমি এই কল পেয়েছি। বলছে ওকে, গো অ্যাহেড। আমি স্যার আমি কিন্তু ফোর্স নেবো, এসওজির ফোর্স ওপরে আছে, আমি নিয়ে নিচ্ছি। নিয়ে নাও। আচ্ছা, গাড়ি এগুলো খুব প্লাস পয়েন্ট প্রচণ্ড। মানে আমার পিরিয়ডে আমার সাহেবরা, রাজকনজিয়া সাহেব বলুন, থাম্বি সাহেব বলুন, মুরলীধরন বলুন, জয়রমন বলুন, যে কটা সাহেব আমি পেরেছি, নীলাচরণ পাণ্ডে তো সবসময় মানে নিজে হাতে রিপোর্ট লিখতেন। হাইকোর্টে যত রিপোর্ট গেছে আমার, উনি নিজে হাতে লিখতেন, আমি ওনাকে ডিকটেশন দিতাম। এত লজ্জার ব্যাপার ছিল যে আমি বলতাম স্যার আমি বলবো স্যার আপনি কেমন লাগছে স্যার, তা বলছে তুমি চুপ করো, পিএ লিখলে আমাকে 14 বার কারেকশন করতে হবে, তুমি চুপ করো, তুমি বলো আমি লিখছি। মানে এরম, মানে নীলাচরণ পাণ্ডে প্রচণ্ড পরিশ্রম করতো। তারপরে যাই হোক, ওই খবর পেলেন, রাত্রিবেলা গেলাম, দৌড়াতে থাকলাম। বিশাল তো প্ল্যাটফর্ম, বিশাল প্ল্যাটফর্ম, হাওড়ায় দৌড়াতে থাকলাম। কোন ট্রেনে উঠবে তো বুঝে গেছে, ফলকনামা, তখন তো সেটা বুঝে গেছি। ও দৌড়াতে থাকছি, ফলকনামা এসে দাঁড়িয়েছে। ঠিক দেখি একটা পিলারের কাছে ওরকম মেয়েটা এরকম পিলারের কাছে সাঁটিয়ে দাঁড়িয়ে আছে, ছেলেটা এরকম করে দাঁড়িয়ে আছে, মানে মেয়েটা সামনে, ছেলেটা হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আমি ছেলেদের এরকম তাকালাম, ছেলেরা তো আমাকেই ফলো করছে। ড্রাইভারকে বলে দিচ্ছি ক্যাবে, আমার সুবিধা হয়েছিল 21 নম্বর প্ল্যাটফর্মে আসবে, ক্যাবের পাশে। তো আমি ড্রাইভারকে বলে দিচ্ছি ওই সময় ফোন করবেন না, ফোন ধরবেন না, ক্যাবেতে দাঁড়িয়ে থাকবেন, অলওয়েজ আমাকে ফলো করবেন, গাড়ি থেকে নামবেন না। আমাকে ফলো করা, আমাকে বাঁচানোর দরকার নেই, গাড়ি থেকে নামবেন না, কারণ গাড়ি আমার দরকার। তো ওয়েল ব্রিফড। আমি গিয়ে মেয়েটা চুলের ভেতর দিয়ে হাত ধরে মেয়েটাকে আটকে দিলাম, আর ছেলেরা গিয়ে ছেলেটাকে ধরে নিল, দিয়ে বললো আপনাকে আমাদের সাথে হাওড়া জিআরপিতে যেতে হবে। কেন? আনুন, দরকার আছে, চলুন হাওড়া জিআরপিতে গিয়ে বলবো। মেয়েটা তো আমার হাতের মধ্যে, মেয়েদের আরে ইয়ে করা খুব সুবিধা, অ্যাপ্রিহেন্ড করা, কারণ মেয়েদের চুলে একবার হাত দিতে পারলে আর নড়তে পারে না। যথারীতি মেয়েটা নড়তে পারলো না। মেয়েটাকে আমি বললাম চল আমার সঙ্গে, তোর কোনো ভয় নেই, তোর কিচ্ছু হবে না, আমি তোকে বলছি তোর কোনো ভয় নেই, তোকে বাড়ি পাঠিয়ে দেবো, আর তুই যেখানে যাচ্ছিস সে জমের বাড়ি, যাস না, চল। চলে গেল। আবার একটা কেস হলো, আমি কমপ্লেন দিলাম, আইও আরেকজন হলো, ওই ছেলেটা অ্যারেস্ট হলো। মানে যে ছেলেটা ওই মেয়েটাকে নিয়ে অ্যালং উইথ দিস ভিজি, মানে যেটা আমাকে সাহেব বলেছিল যে অ্যালং উইথ দিস ভিজি তোমাকে অ্যারেস্ট করতে হবে, দেন আমি ওটাই পারলাম করতে। মানে এটা একটা নতুন মেয়ে, হ্যাঁ এটা একটা নতুন মেয়ে, ও আবার ট্রাফিক করছিল, পেয়েছি। আবার একটা কেস হলো, 4 নম্বর কেস হয়ে গেল, মানে 5 নম্বর কেস চলছে আর কি। এবার তো যথারীতি এবার ইন্টারোগেশন করতে হবে। আমি সাংঘাতিক ভাবতে হার্ডকোর ক্রিমিনালকে কী ইন্টারোগেশন করবো তো বুঝতে পারছি না। টিফিন খাচ্ছি, ও সে আমার উল্টো দিকে বসেছে, মুসলিম ছেলে একজন উল্টো দিকে বসেছে। তা আমি বললাম এই মেয়েটাকে কোথা থেকে নিয়ে যাচ্ছিল? ওই কেষ্টপুর থেকে। আমি ওই মেয়েটি, যে মেয়েটিকে আমি দেখেছি, আমি বললাম যে শোনো ভাই, তোমাকে একটা কথা বলি, সেটা হচ্ছে আমি তোমাকে কিছু কোয়েশ্চেন করবো, তুমি তো আমার পরিষ্কার উত্তর দেবে। যদি না দাও তোমার প্রচুর অসুবিধা হবে। কেন? আমার হাতে প্রচুর কেস আছে, আমি তোমাকে প্রত্যেকটা কেসে বুক করে দেবো, মারবো না, মারধর করে সময় নষ্ট আমি করি না, বুক করে দেবো, তুমি বেল পাবে না, একটা থেকে বেল করবে আরেকটা বেল করবে আরেকটা, সুতরাং তুমি চাপ নিও না, তুমি বরঞ্চ আমাকে কোঅপারেট করো, আমি তোমাকে কোঅপারেট করবো, কী করে এই কেস থেকে বাঁচতে পারো চেষ্টা করব। ছেলেটা এত চালাক, আমাকে বললো मैडम जी आप इस केस के लिए तो इतने परेशान नहीं है, बताइए आपका काम क्या है, क्यों आपने मुझे इतने परेशान हो गए। আমি বললাম দেখো, তোমার সম্বন্ধে আমি তোমাকে বলবো না তুমি আমাকে বলবে, কেউ आप ही बताइए। ঠিক है, আমি তো ওকে 1 মাস ফলো করছি, ওর তো এভরিথিং, আমি ওর বউয়ের কোমরে ব্যথা, ওর স্কুটি গ্যারেজে আছে, ওর বাচ্চা কোন স্কুলে যায়, আমি সব জানি। আমি যখন বলছি না, ওর মুখটা জাস্ট হাঁ হয়ে যাচ্ছে, আমার সম্বন্ধে শুনতে মুখটা হাঁ হয়ে গেছে। বলছে इतने परेशान हुआ आपने तो मेरे बारे में सब कुछ जानते हो, सब कुछ जानते हैं, अब बताओ। बोलना, वो क्लियरली बोलो, वो लड़की तो 3 साल पहले मैंने दिल्ली में बेच दिया। नॉर्मल बोलছে, एकदम पूरे एकदम क्लियर, কি ক্যাজুয়াল। আমি বললাম তাহলে কি হবে? আমি না, अब क्या होगा, 3 साल पहले तूने क्यों बेचा? तो लड़की तो खुद मेरे पास आए थे, हम की कर जावे ओइटुकू बच्चा में, नहीं वो नहीं, उसका कोई रिलेटिव था, वो उसने मेरे को फ़ोन नंबर दिया था, उसी ने मैंने फ़ोन किया था, और फिर लड़की खुद चले आए।
আর শোনো ওসব আমার দরকার নেই, লড়কি খুদ গেছে কি গিয়েছে ওইটুকু বাচ্চার ওইসব কোনো গল্প নেই। বৌদির দিদি, হ্যাঁ, তো ওসব আমার ভেবে তখন তো আমি বুঝতে পেরে গেছি, আমার ভেবে কোনো লাভ নেই। তুমি ভাই যেখানে বিক্রি করছো তার ফোন নাম্বার আছে? হ্যাঁ আছে। তো ফোন করো। বলছে ফোন করবো? তুমি ফোন করো এবং ফোন করে এটা বলবে যে তুমি দুটো মেয়ে নিয়ে ওয়েস্ট বেঙ্গল থেকে যাচ্ছ, ও যেন আসে ডেলিভারিটা নিতে, এই ট্র্যাপটা তৈরি করতে হবে তোমায়। ঠিক আছে। ও ফোন করলো, করে বললো হ্যাঁ চলে আইয়ে। আমি এবার সেই দিনের মধ্যে আমাকে সব করতে হবে, কারণ আমাকে তো বলেছে চলে আইয়ে, তার মানে ওই দিনের বা ওই দিন রাত্রিরে আমাকে ট্রেনে উঠতে হবে। আমাদের প্রচুর কাস্টোডিয়াল গল্প থাকে, মানে প্রচুর ফর্মালিটিস থাকে যে ওকে আমি, ও অন্য কেসের আসামি, ওকে আমি আমার কেসে ট্রান্সফার করব, তারপরে ওকে নিয়ে যাবো, হ্যাঁ ট্রেনের টিকিট কাটবো, এতগুলো ফোর্স রেডি করব, কারণ আমি আসামি নিয়ে যাচ্ছি আর ওইরকম একটা আসামি। নীলাচরণ সাহেব আমার মনে আছে, আমি যখন যাচ্ছি স্যারকে বলে যাচ্ছি আর কি যে স্যার আমি তো এগুলো করছি, আমি ওকে নিয়ে আজকেই বেরিয়ে যাচ্ছি। সাহেব বললো শোনো বাবা, ভিকটিম উদ্ধার না করতে পারো ঠিক আছে, আসামি ধরতে না পারো ঠিক আছে, এই মালটাকে ছেড়ে দিয়ে এসো না, তুমি দয়া করে এই কাস্টাডির মালটাকে ছেড়ে এসো না, কারণ ওটা আর একটা নতুন ঝামেলা হবে। হ্যাঁ তুমি আর এক মানে কত বিশ্বাস আমার উপর ভেবে দেখো। আমি বললাম না স্যার ছাড়বো না, একে ছাড়বো না, বলে চলে গেলাম। যথারীতি আমার সঙ্গে সিনিয়র অফিসার দুটো সাব ইন্সপেক্টর দিয়েছিল, দুজনই সিনিয়র। এবার গেছে তারা, সে এবার এক মজার গল্প দেখা যাচ্ছে। এবার গিয়ে যথারীতি ট্র্যাপ তৈরি করলাম, বললো যে না আমি হোটেল জাইকা, আমি স্টেশনে যেতে পারবো না, জাইকা হোটেলের সামনে এসো। জাইকা হচ্ছে সিআইডির যে দিল্লির যে সিআইডির অফিস তার থেকে একটুখানি দূরে, জাইকা হোটেলের সামনে আমাকে যেতে হবে। সিআইডির ছেলেদের রিকুইজিশন দিয়ে নিয়ে নিলাম। আমি থানায় যাই না, থানায় আমি কোনোদিনই যাই না, থানা সম্বন্ধে আমার অতটা থাকে না, বিশ্বাস ভরসা অতটা থাকে না, বাইরের থানা। सीआईडी গেলাম, सीआईडी আমাকে फोर्स দিয়ে দিল। ठीक है मैडम जी क्या करना पड़ेगा? अरे कोई नहीं, हम आपको दिखा देंगे तो आपसे उसको अप्रीहेंड कर लेना और बता देना कि हम पुलिस है, क्योंकि हमको दिक्कत तो वो पुलिस नहीं समझेंगे ना। ठीक है। ওরা তো নিজের মতো গল্প করছে। কালামকে বললাম, এবার মানে আসামিকে বললাম যে শোনো বাবা, তোমার হাত খুলে দিতে হবে আমায়, কারণ তোমার ওই হাতে হ্যান্ডকাপ থাকলে আসামি আসবে না, তোমার হাত আমি খুলে দেবো, কিন্তু তুমি পালাবার চেষ্টা করবে না। এইবার তো আমার যা সিনিয়র অফিসার তারা বলছে না ম্যাডাম খুলবেন না, ওকে খুলবেন না ম্যাডাম। আমি বললাম আরে না খুললে কখনো আমি এই জাল ট্র্যাপ আমি তৈরি করতে পারবো? যে আসবে সে তো বুঝতে পারে, দূর থেকে বুঝতে পেরে যাবে, ওকে কি এমনি ফলো করছে না, তো হবে না, সেটা খুলতেই হবে। মানে বলছে যে ম্যাডাম আমাদের আইও আমি করছি, আমি তোমার চাকরি হবে কেন, মানে এরম করে আর কি। যাই হোক ওকে ছেড়ে দিলাম, আর ছেলেদের বললাম তোমাদের আসামি ধরতে হবে না, নতুন আসামি, তোমরা শুধু একের দিকে তাকিয়ে থাকবে। আর ওকে ছেড়ে দিয়ে বললাম তুমি চা খাও, সিগারেট খাও, যা ইচ্ছে খাও, পালাবার চেষ্টা করো না, তাহলে মুশকিল আছে। কি মুশকিল করতেন যদি পালাতো? কিছুই করতে পারতাম না, যদি ও দৌড়ে পালিয়ে যেত আর আমার ছেলেরা যদি ওকে দৌড়ে ধরতে না পারতো, তাহলে আমি কি করতে পারতাম? আমি গুলি আমি মোটেই করতে পারতাম না। তার কারণ আমার কাস্টাডির আসামি, আমি গুলি করেছি। কখনো কোর্ট বিশ্বাস করতো না যে আমি এই জন্য গুলি করছি, ভাবতো যে অন্য গল্প। এনকাউন্টার কোনো দিন শুনেছেন যে পুলিশের এনকাউন্টার কোনো দিন লোকে মেনে নিয়েছে কোর্ট? আমাদের মনে কিন্তু ওই ভয়টা সবসময় থাকে, এনকাউন্টার কিন্তু মেনে নিতে চায় না, এনকাউন্টার মানাতে কিন্তু খুব অসুবিধা। আর তোমার সিনিয়র অফিসার পাশে না দাঁড়ালে তুমি এনকাউন্টার মানাতে পারবে না, কারণ সমস্ত এনকোয়ারি হবে সিনিয়র অফিসার দিয়ে, আর ওইখানে কোনো সিনিয়র অফিসার তোমার নেই, তুমিই ওখানে সিনিয়র। সুতরাং আমার পক্ষে গুলি করাটা আমার মনে হয় না সম্ভব ছিল, যদিও আমার কাছে আর্মস ছিল। ও জানতো যে আর্মস ছিল, আমি গুলি করব, আমি করতাম না। আমার মনের ব্যাপার। হ্যাঁ ওকে বলেছিলাম যে গুলি করে দেবো, আমি ওকে বলেছিলাম যা যা দেখানোর দেখিয়ে দিয়েছিলাম, ও জানতো, ও তো আমার সাথেই গেছে ট্রেনে, কিন্তু আমি করতাম না। এনিওয়ে তারপরে ওই লোকটা যখন এলো, ও এরকম করে দেখিয়ে দিল, বাপরে লোকটা জাস্ট হেঁটে এলো, এরকম শর্ট হাইট, ছবি আছে ওর, কথাও আছে, শর্ট হাইট যাচ্ছে, মানে আমার ছেলেটা, আমার পেছনে একটা ছেলে ছিল, সেই ছেলেটা গিয়ে ওর হাতটা ধরলো, ও জাস্ট হাতটা এরকম একটু এরকম একটু করলো, আমার ছেলেটা পড়ে গেল। এইরকম গায়ের জোর, স্ট্রেংথ। আমি তো পিছন দিক দিয়েও জড়িয়ে ধরতে পারবো না, কারণ এত বড় চেহারা, শর্ট কিন্তু এরম বড়। সঙ্গে সঙ্গে আমি সিআইডির ছেলেগুলোকে বললাম, সিআইডির ছেলেগুলোও ধরলো, আমিও গেলাম, যাওয়ার পরে তো ধরতে পারলাম, সিআইডিতে নিয়ে গেলাম। সিআইডির ছেলেরা, সিআইডির লোকেরা কত পা ফাড়লো টাড়লো, ওই যে পা ফাড়ে করলো টরলো, ম্যাডাম আপ খাড়ে রহিয়ে, ঠিক আছে। তারপরে ও আমার দিকে তাকালো, তাকিয়ে বললো ক্যা হুয়া, প্রবলেম ক্যা হ্যাঁ?
मैं बोललाम जे नहीं नहीं उसने मुझे फंसाया ना, नहीं नहीं वो तुमको नहीं फंसाया, वो तो खुद फंस चुके हैं, वो तो मेरे अंडर है, वो क्या तुमको फंसाएंगे, वो नहीं फंसाया, ये लड़की मुझे चाहिए, ये लड़की का नाम है, ये आदमी तुम्हारे पास बेचा है, वो लड़की मुझे चाहिए। तो वो एरकम करे हंसता से बोलो, हम लड़की मेरे ही पास है लेकिन हम नहीं देंगे लड़की, क्या उखाड़ सकते हो उखाड़ लो। বাবা, ভাবো কি উখাড়া আমি পারবো। তখন আমি সাহেবকে ফোন করলাম, করে বললাম স্যার এইসব বলছে। তখন বলছে ওইটাকে নিয়ে চলে এসো, পরে দেখছি কি বলবে, ওরাই বা কী বলবে, ওরা তো আর এই সিচুয়েশান ওরা কী বলবে, একজন বলছে একজন মহিলা সাবঅর্ডিনেট, কী বলবে ওরা এটা বললাম। তারপরে আমি লোকটাকে সিআইডি ছেলেগুলো চলে গেল, আমি লোকটার কাছে গিয়ে বসলাম, খুব কাছে, ঘন হলাম, ঘন হয়ে বললাম শুনো, तुमने तो बहुत बार जेल खटा ना, तुमने देखा कि बहुत आदमी तुम्हारे पास आए, तुम्हें ऐसा किया वैसा किया, मार दिया, ऐसा किया ना, हम कुछ नहीं करेंगे, हम तुम्हें 14 दिन तक खड़े रहेंगे, खड़े रहोगे तुम 14 दिन तक, हम सिर्फ 2 घंटा करके सेंट्री लगा देंगे और तुम 14 दिन मेरे ही पास रहोगे और खड़े रहोगे, कर सकते हो। ও আমাকে তখন মানে আমি মহিলা বলে মানে কত সুবিধা আমার, ও আমাকে উল্টে তখন বললো যে মানে চ্যালেঞ্জ দিল, আভি আর ইসি ওয়াক্ত ইসি রাত মে, তখন রাত 11টা বাজে, 26শে ডিসেম্বর, ব্যাপক ঠান্ডা, আমার একটা ফিনফিনে কোট পরা, কারণ আমি তো সেই সকালবেলা বেরিয়েছি, মানে বিপক্ষ ঠান্ডা। अभी और अगर आप अभी और इसी वक्त मेरे साथ आप मेरे ही डेन में जा सकते हो तो चलो लड़की मिल जाएंगे। আমার লোকেরা তো সঙ্গে সঙ্গে বলেছে নেই যাएंगे নেই যাएंगे নেই যাएंगे। আমি তো ওই আসামিকে ওইখানে কাস্টাডি করে দিলাম, ওই থানায় কাস্টাডি করে দিলাম, করে हम तो जाएंगे, जिसको जाना नहीं है वो नहीं जाए, हम तो जाएंगे। লোকাল সিআইডি ও তো পালিয়ে গেছে, ওদের তো অফিস বন্ধ হয়ে গেছে, ওরা পালিয়ে গেছে, চলে গেছে। বাহ, অসাধারণ। হ্যাঁ অসাধারণ। তারপরে আমি গাড়ি নিয়ে आरंभ করলাম, ওই টার্ন নিলাম, যেমন চলো कहाँ जाना है, ওই লোকটাকে সঙ্গে নিয়ে। হ্যাঁ आप जाओगे मेरे साथ, हाँ চলো। আপনার সঙ্গে? আমার সঙ্গে ছিল একজন, দুজন পুলিশ আর শক্তি বাহিনীর একটা ছেলে, আচ্ছা ও লোকাল ছেলে ছিল। ওকে বললাম, ঋষিজি ওর নাম ছিল, ওকে ঋষিকে বললাম ঋষिजी क्या हम नहीं जा सकते, हम क्यों नहीं मैडम, चलिए ना, हम तो है आपके साथ, टॉपोग्राफी का आइडिया तो मेरे पास है, तो आप चलिए, कोई प्रॉब्लम नहीं है, ठीक है। তো আমি যখন ঢুকছি তখন জিরো ডার্ক, কিচ্ছু দেখা যাচ্ছে না, প্রচণ্ড অন্ধকার, কোথায় যাচ্ছি কিচ্ছু জানি না, কিচ্ছু চিনি না, এরকম একটা জায়গায় যাচ্ছি, নিরুদ্দেশের পথে যাচ্ছি, ক্লিক করে গেল, দেখলাম দূর থেকে একটা আলো যাচ্ছে, তখন প্রচণ্ড ঠান্ডা তো, খুব কুয়াশা, তো দূর থেকে একটা আলো, তা আমি গাড়িটাকে দাঁড় করালাম, দাঁড় করে দেখলাম একটা ইয়াং ছেলে বসে আছে, তাকে বললাম যে এরকম हमारे साथ तो एक्यूज्ड है, हमें लड़की रिकवरी करना है और अभी और इसी वक्त करना है, वरना प्रॉब्लम हो जाएंगे, तो आप मेरे को कोऑपरेट करोगे। रिक्विजिशन मैंने अभी तक नहीं डाला। तो ওই ছেলেটা মানে আমি জানি না, আমি ছেলেটাকে এখন চিনতে পারবো না, বাট ওই ছেলেটা আমাকে তখন বললো যে कोई रिक्विजिशन नहीं चाहिए मैडम, ये मेरे एरिया है, आप जब जहाँ चाहे आप जाइए, हम आपके साथ हैं। ওকে পুলিশের লোক? পুলিশের লোক, ও হাইওয়ে, আমাদের যেমন হাইওয়ে পেট্রোল হয়, ও হাইওয়ে পেট্রোলে বেরিয়েছিল, কিন্তু আমাকে ভীষণভাবে কোঅপারেট করলো যে आप जहाँ मन चाहे आप जाओ ना, ये मेरा एरिया है, हम आपको देख लेंगे, आप जाइए। যথারীতি গেলাম, ওখানে গিয়ে দেখলাম একটা বিশাল ও একটা তৈরি করেছে, সব লোকজন ভর্তি হয়ে রয়েছে, তাই এই মারে কি সেই মারে, বাড়ি একটা বড় বাড়ি, হ্যাঁ বিশাল বাড়ি, তাতে অনেক লোকজন রয়েছে, তারা সেই লাভ দিয়ে প্লাস কোয়ার্টার, হ্যাঁ প্লাস কোয়ার্টার না, এমনি কোয়ার্টার। এই মেয়েটি অত্যন্ত সুন্দরী ছিল, অত্যন্ত দামি মেয়ে ছিল, এই মেয়েটির প্রচুর পয়সা এরা কামাই করেছে মেয়েটিকে দিয়ে, মেয়েটি পরে বলছি, প্রচুর লোক দেখলাম হুড় করে বেরিয়ে আসছে। আর এই লোকটা আমার আসামিটা চেঁচাচ্ছে যে এ হচ্ছে ফুলান দেবী, মানে আমাকে বলছে আর কি, যে ফুলান দেবী আমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। তো সবাই চিৎকার করছে, হাতে লাঠিমাটি রয়েছে, কারুচি সব রয়েছে। তো আমি বলি, তখন ওই যে ছেলেগুলো পেছনে ছিল, ওরা সামনে। ফুলান দেবী বলছে কেন? আপনি তখন কি ইউনিফর্ম? আমি সিভিলে। তো সিভিল মানে শাড়ি পরে না, আমার প্যান্ট শার্টই পরা ছিল, বাট স্যুট পরা ছিল। আচ্ছা, তো হান্টার, হ্যাঁ হান্টারটা তো পরাই থাকে, এখনো আছে। তো ওই ছেলেগুলো সামনে চলে এলো, এসে বললো এ खड़े हो जाओ, ये पुलिस इंस्पेक्टर है और क्राइम ब्रांच से आए हैं, जिसको कलकत्ता जाना है ना उनके साथ जिसको भी कलकत्ता जाना है वो आगे आ जाओ और बाकी पीछे चले जाओ। वैसे जावेद जाफरीর একটা সিনেমা হয়েছিল না,
ও সবসময় আগে চলে আসতো, পিছনের লোক কেউ আর থাকতো না, তো ওরকম কেউ পিছনে নেই, সব পালিয়ে গেছে। তখন আসামি বুঝতে পারলো যে এর দিয়ে হবে না। আসামিকে এরা গিয়ে তখন খুব করে থ্রেট করলো যে তুই এখানে থাকতে পারবি না, একে যদি কোঅপারেট না করিস তোর এখান থেকে সব তুলে দেবো, তোর বাড়ি ঘর, তোর বউ বাচ্চা কিচ্ছু পাবি না, সব তুলে দেবো। ও জাস্ট একটা ফোন করলো, কোথায় ফোন করলো আমি জানি না, আমার ফোনটাই নিয়ে একটা ফোন আমার ফোন না, ওর ফোনটাই বললো আমাকে দাও, আমি ফোনটা দিলাম। ও একটা ফোন করলো, উইদিন 15 মিনিটস একটা মেয়ে ঢুকলো, একা একা, অন্য কোনো লোক নেই। একটা অ্যাডিদাস পরা, এখনও আমার মনে আছে, একটা লাল রঙের অ্যাডিদাস পরা, উপরে লাল রঙের একটা ইয়ে। আমি মেয়েটার দিকে, আমি অ্যাজ এ লেডি, আমি মেয়েটার দিকে 1 মিনিট তাকিয়েছিলাম, এত সুন্দরী, অপূর্ব সুন্দরী। তো আমি বললাম তুম কন হো? মেয়েটা আমাকে বললো, হা হা, जिसको ढूंढने के लिए आप दिल्ली सर पे रखा है ना, वही हूँ मैं, क्यों आए हैं आप? हिंदीতে বলছেন? हाँ, क्यों आए हैं आप? तेरे ही पिताजी, तेरे ही माताजी तुझे पाने के लिए परेशान हो गया है, इसीलिए मैंने आई है तुझे यहाँ से ले जाने के लिए। और একটাই কোয়েশ্চেন ছিল, আজও আমার উত্তর নেই। ও বললো যে जब मैं तकलीफ़ में थी, जब मैं दुख में थी, तब आप कहाँ थी? नहीं थी ना, अभी आप आए हो, अब तो हम ठीक है, अब तो हम हैबिचुएटेड हो गए ना, हम अब ठीक है, अब क्यों आए हो? चले जाओ वापस। हम वापस तो हम नहीं जा सकते, तुझे लेने के बिना तो हम नहीं जा सकते, तुझे मेरे ही साथ जाना है, आप बोल तुझे क्या चाहिए। ও তখন বললো আমার বাবা আমার সাথে খারাপ কাজ করতে চেয়েছিল, আমি সেই জন্য পালিয়ে এসেছি, তুমি আমাকে নিয়ে গিয়ে আমাকে বাবার কাছেই দেবে, তুমি আমার কি উপকার করবে সেটা ভাবো। প্যাথেটিক। আমি বললাম যে তোকে বাবার কাছে দেবো না, আমি দেখছি তোকে কোথায় রাখা যায়, তোকে বাবার কাছে দেবো না, চল তুই। তো ও এলো আমার সাথে, এসেই বললো তুমি এত বাজে হোটেলে থাকো, আমি বঙ্গভবনে ছিলাম, ওকে আমি বঙ্গভবনে আমার সাথে নিয়েছিলাম, তুমি এত বাজে হোটেলে থাকো, তোমাকে দেখে তো ভেবেছিলাম তুমি ভালো হোটেলে থাকো। আমি না রে, আমি এরকম বাজে হোটেলে থাকি। শোনো আমি কিন্তু এইসব শ্যাম্পু তোমার মতো এইসব শ্যাম্পু ট্যাম্পু ইউজ করি না, আমার জন্য লোরিয়েল লাগবে আর বিসলেরি লাগবে। বাবা, লোরিয়েল শ্যাম্পু আনতে মেয়ে পাঠালাম, দোষ নয়, ও তো ওইটাতে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। লোরিয়েল নিলাম, বিসলেরি নিলাম, ও সেই সব খেলো টেলো যাই হোক, ওকে নিয়ে আসতে হবে। ওই আসামি পেয়েছি, ট্রেনের টিকিট পাওয়া পরেশান, কোথাও পাচ্ছি না। आसामी बोलते आप क्यों इतने परेशान हो गए हो ट्रेन की टिकट के लिए, आप मुझे बोलो ना, हम आपको फ़्लाइट के टिकट कर देंगे। हेलो हाँ, तेरे पास से हम फ़्लाइट के टिकट ले ले और नौकरी चले जाए। छोड़ दे, मुझे तो माफ़ कर दे भाई, चल। এরকম আর কি করে, যাই হোক ভিকটিম নিয়ে তো এলাম। ভিকটিমের মজা আর একটু বলে দিই, এটাও মানে এটার একটা অ্যাপার্ট ফ্রম ইনভেস্টিগেশন। আমাদের কত সাহেব রয়েছে, শোভন মিত্র সাহেব দেখেছো তুমি, কি সুন্দর দেখতে। নীরাজনারায়ণ পান্ডা খুব ভালো হ্যান্ডসাম গাই, অত সুন্দর সুন্দর ঘর, ও সমস্ত ঘরে সব সাহেবরা দেখছে, কথা বলছে, সবাই কিউরিয়াস না যে এরকম একটা রিকভারি হয়েছে হাইকোর্টে, এরকম একটা জবাব যাবে সিআইডির, একটা জবাব যাবে সিআইডির, রিকভার্ড আফটার 3 years। তো সুতরাং সবাই খুব উত্তেজিত দেখছে। ও সবার ঘরে গেল, দেখা করলো, কথা বললো। এবার রাজকনজিয়া সাহেবের কাছে গেছে, উনি ডেকেছেন, ওনার কাছে গেছে। এতদিন এত কাজ কারুর কাছে চা খেলো না। রাজকনজিয়া তুমি চায় পিওগে? বলে হ্যাঁ। রাজকনজিয়া সাহেব ওকে চা দিল, চা খাচ্ছে। আমি তো ওর দিকে তাকিয়ে আছি, আমি ভাবছি কতক্ষণে বেরোবে। রাজকনজিয়া সাহেবের সামনে, এডিজির সামনে আমার কি দরকার বসে থাকার। আমি তখন ভাবছি কতক্ষণে, ভাবছি চল চল। তখন বলছে নেই তুম छोड़ दो, आपके साथ मुझे बात करना है। तो बोलो क्या करना, क्या चाहिए तुमको। তো ও সাহেব বলছে যে তুমি চাকরি চাইলে তোমাকে আমি চাকরির ব্যবস্থা করে দেবো, তুমি বলো তোমার কি দরকার, তুমি বাড়িতে যেতে চাও না, আমি শুনেছি তোমার বাড়িতে যাওয়ার দরকার নেই, তুমি হোমে থাকো, কিন্তু আমি তোমার চাকরির ব্যবস্থা করে দেবো, বলো তুমি কি চাকরি চাও। আপকে পাস রাখলেও না মুঝে। আমি মেয়েটাকে চেপে ধরে রেখেছি, আমরা ছাড়লে আমার চাকরিটা গেল। রাজকনজিয়া সাহেব হাসছে, কি বলবে, রাজকনজিয়া হ্যাঁ অসম্ভব সুন্দর, ওরকম তো শোনেনি কোনোদিন যে একটা 16 বছরের মেয়ে এরকম ওকে বলতে পারে। উনি তো সিনিয়র অফিসার। হ্যাঁ সেটাই বলছি, রাজকনজিয়া ওই রকম একজন অফিসার, দাপুটে, ওই চেহারা। ও বলছে আপকি পাস রাখলেও না মুঝে। হ্যাঁ স্যার, যাই স্যার, যাও। ওকে বাইরে এসে বললাম এতগুলো সাহেব রয়েছে, তুই কাউকে বললি না, আমার এসএস পারভেজ সাহেব থেকে আরম্ভ করে তুই অতগুলো সাহেব, শোভন মিত্র সাহেব রয়েছে,
তুই ওনাকে পছন্দ, বললো না, দেখলাম এই মনে হচ্ছে বড়, ও ঠিক বুঝতে পেরেছি যে এই বড়, আচ্ছা, এবং এই জন্য ওকে বলেছে। আচ্ছা, হাইকোর্টের চিফ জাস্টিস এত কিউরিয়াস হয়ে গেছিলো, আমার ইন ক্যামেরা ইন্টারভিউ করলো, সেটাও একটা বিশাল অভিজ্ঞতা। মানে আমি যখন কোর্টে সেই সময় আমি ছিলাম, সেই সময় কোর্টে ও বলেছিল আমি ফেরত যেতে চাই না, আমাকে যে সাবান শ্যাম্পু আমার যে লাইফস্টাইল সেটা তো আপনি দিতে পারবেন না, আমি কেন ফেরত আসবো। হাইকোর্টে হয়েছে, হাইকোর্টে আবার আমাকেও ডেকে পাঠিয়েছিল ইনভেস্টিগেশন জানবার জন্য, কিন্তু নীলাচরণ পান্ডে কিন্তু আমি প্রেম করেছি হ্যাঁ করছি সব লিখে দিয়েছিল। হ্যাঁ আমরা সেখান থেকেই জানতে পেরেছি। তা সত্ত্বেও কিন্তু আমাকে হাইকোর্টের চিফ জাস্টিস ডেকে পাঠিয়েছিলেন ওনার চেম্বারে। ওটা আমার একটা বিশাল ভালো অভিজ্ঞতা। মানে আমি যখন গেছিলাম তখন আমাকে কেউ পাত্তা দেয়নি, মানে অর্ডারলিও আমাকে ঢুকতে দেয়নি, আমাকে ওখানে গিয়ে বসুন, ওখানে গিয়ে চুপ করে বসে আছি। এবার তো সব পিপিরা লাফালাফি করছে, চিফ জাস্টিস ওয়েট করছে, এসে বলছে আরে এখানে একজন লেডি আসার কথা ছিল আসেনি, বলছে একটা লেডি এসেছিল আমি তাড়িয়ে দিয়েছি। তাড়িয়ে দিয়েছো কেন, কোথায় সে? বলছে ওই তো বাইরে, আমি দাঁড়িয়েছিলাম। তাহলে ও আপনি সিআইডি থেকে এসেছেন তো? হ্যাঁ চলুন 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 আপনার জন্য ওয়েট করছে। জাস্ট আমি ঘরে ঢুকলাম, সাহেব এমন তাকালো, তাকিয়ে বললো যে হাউ মেনি অফিসার্স লাইক ইউ আর ইন সিআইডি ম্যাম, হ্যাভ এ কাপ অফ কফি। বিরাট পাওনা, বিরাট পাওনা। যাই হোক, ওনার সাথে উনি বললেন কথা যে কি চলছে, চাইল্ড ট্রাফিকিংটা একটু দেখো। আমি বললাম যে চাইল্ড ট্রাফিকিং আর 17 বছরের মেয়ে আর 19 বছরের মেয়ের মেন্টাল ডিফারেন্স খুব একটা হয় না স্যার। মানে চাইল্ড হচ্ছিল ওই যে বয়সটা যেটা আমরা বলি 18 বছরের নিচে। হ্যাঁ 18 বছর নিচে। আমার কথা হচ্ছে একটা 17 বছরের মেয়ের মনের যা অবস্থা, একটা 20 বছর 19 বছরের মেয়ের একই অবস্থা, একদম এরও যা ভালনারেবিলিটি ওরও তাই ভালনারেবিলিটি। এই এজ ডিফারেন্স দিয়ে চাইল্ড করে হবে না স্যার, আলাদা হয় না। আর স্যার যেখানে বাজার খোলা আছে, যেখানে আমাদের এখানে প্রস্টিটিউশন ইজ লিগাল, যেখানে বাজার খোলা আছে সেখানে ডিমান্ড রয়েছে, আমি সাপ্লাই আটকে দেবো? ইকোনমিক্সের রুলে হয় না স্যার। উনিও কিছু বলতে পারলেন না, উনি বললেন উপায়টা কি? ইয়েস, বাট চাইল্ড ট্রাফিকিং বন্ধ করো না। উপায় অনেক কিছু আছে, সেগুলো সম্বন্ধে তো অনেক বড় গল্প আছে যে কিভাবে আমরা চাইল্ড ট্রাফিকিং। একটা জিনিস আমার মনে হয়েছিল, আমি নিজে আয়েলার পর সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে ঘুরেছি, উত্তর চব্বিশ পরগনা থেকে দক্ষিণ চব্বিশ পরগনা। আয়েলায় মানুষের যে ক্ষয়ক্ষতি হয়েছিল, তারপর নাকি এই ট্রাফিকিং, চাইল্ড ট্রাফিকিং, চাইল্ড বিশেষ করে তো গার্লস, তাদের ট্রাফিকিংটা বেড়ে গেছিল, প্রচণ্ড বেড়ে গেছিল। এবং শুধুমাত্র নট অনলি ফর প্রস্টিটিউশন, ওখানে দিল্লিতে আমি প্রচুর রেড করেছি, প্রচুর ভিকটিম উদ্ধার করেছি, আসামিও তুলেছি। ওখানে হচ্ছে গিয়ে ওই মেয়েদের নিয়ে গিয়ে কন্ট্যাক্ট সার্ভিসের মতো, তোমাকে 2 লাখ টাকা দিয়ে দিল, এবার 2 বছর কি 2.5 বছরের জন্য মেয়েটা বিক্রি হয়ে গেল আর কি। মানে 2.5 বছর ধরে এই লোকটা যা ইচ্ছে তাই মেয়েটার সাথে করতে পারে, নট সেক্সুয়ালি, মানে সমস্ত কিছু, সব ওর হোমের কাজ, এক্স্যাক্টলি সেই রকম করতে পারে। এরকম কিন্তু প্রচুর কেস হয়েছে, এবং এতে কিন্তু বাবা মারাও ইনভলভ, কারণ বাবা মাদের টাকা পাঠায় এই দালালগুলো, টাকা পাঠায়, বাবা মারা ইনভলভ হয়। যখন টাকা বন্ধ করে দেয় দালাল, তখন এদের মনে দুঃখ হয়, তার আগে কিন্তু এদের দুঃখ হয় না যতক্ষণ টাকা পায়। আমি দেখেছি, আমি অ্যারেস্ট করেছি, আসামি অ্যারেস্ট করেছি অ্যালং উইথ 5 মাইনর ভিকটিমস। আসামি যখন বসিরহাট কোর্টে উঠেছে, তখন এই বাবা মারা গিয়ে বলেছে যে ও তো দেবতা, বেল হয়ে গেছে, দেখেছি আমি। অথচ আমি কত কষ্ট করে কত রকম ট্র্যাপ করে তুলেছিলাম। সুতরাং চাইল্ড ট্রাফিকিংয়ের প্রচুর কারণ আছে যে কেন ট্রাফিকিং হচ্ছে, এবং তার প্রচুর সলিউশনও রয়েছে যে কিভাবে করা যায়। এনিওয়ে, আমরা সেগুলো নিয়েও করেছি কাজ, অনেক কাজ করেছি সেগুলো নিয়ে। তো যাই হোক, আমরা এরকম একটা রিকভারি করলাম, এবং আলটিমেটলি আমার চিফ জাস্টিস আলটিমেটলি সব দিক থেকে ডিসস্যাটিসফ্যাকশান ছিল। মেয়েটা খুশি হয়নি, মেয়ের বাবা মা খুশি হয়নি, তারা আমার উপর অ্যাটাক করেছিল। হ্যাঁ, কেননা মেয়েটাকে যখন আমি কাকদ্বীপ কোর্টে তুলেছিলাম, মেয়েটা তখন বলেছিল বাবার কাছে যাব না। তখন ওদের ধারণা হয়েছিল আমি ওকে প্রিপারেশন দিয়েছি এসব কথা বলার জন্য। ওরা তখন গ্রামের লোক নিয়ে এসে আমার গাড়ি আটকেছিল, আমি সাহেবকে ফোন করি, সাহেব রেস্কিউ করে আমায়। ওরা ভেবেছিল যে আমি এসব করাচ্ছি, যেহেতু ও মেয়েটাকে পাচ্ছে না। কিন্তু ওরা কেন এরম ভেবেছিল আমি জানি না, আমি হোমেই রেখেছিলাম, মেয়েটি হোমে ছিল। পরে মেয়েটির বিয়ে হয়ে গেছে, হ্যাঁ বিয়ে হয়ে গেছে, এবং তারপরে আমাকে ফোনও করেছে, তোমার জামাইয়ের সঙ্গে কথা বলো, এরকমও বলেছে। তো তবে হ্যাঁ, আমাকে এটা বলেছিল যখন আমি হোমে ওর সাথে কথা বলতে যেতাম, দেখা করতে যেতাম, তখন বলেছিল আচ্ছা তুমি এত সুন্দর শাড়ি পরে পরে ঘুরে বেড়াচ্ছ, অথচ দেখো
আসামিরা দেখো ঘুরে বেড়াচ্ছে, বেল হয়ে গেছে, আমি দেখো আটকে আছি। তুমি বলো আমার তুমি কি লাভ করেছো? সত্যি আমার কোনো উত্তর ছিল না। ধাক্কা খেয়েছিলেন? উত্তর ছিল না আমার কাছে না। আমি যতবার ভিকটিমের সাথে খুব বেশি ইনভলভ হয়ে যাই না, কারণ আমার মেয়ে আছে। তো আমার কাছে কখনোই কোনো ভিকটিম এসে বলেছে যে আমার মেয়ে হারিয়ে গেছে, আমার মেয়ে আটকে গেছে, আমার তখনই আমার মনে হচ্ছে আমার মেয়ে বাবাইয়ের মুখটা, আমার মেয়ের মুখটা, যে ওরকম একটা ছোট্ট খুপড়ি জানলার মধ্যে মেয়ে তাকিয়ে বসে আছে, যদি কোনো দিন রিলিফ পায়। তো ওই ফিলিংস থেকে আমার অ্যাকচুয়ালি কোনো উত্তর ছিল না। ওইটুকু বাচ্চাকে আমি কী উত্তর দেবো? সোসাইটি কী বৃত্তান্ত কিছুই বোঝে না, ওকে আমরা কী উত্তর দেবো আর কী বলবো? আমরাই তো সোসাইটির গার্জিয়ান, মানে যেহেতু আমার কাছেই তখন ভিকটিম, তখন আমি ওর গার্জিয়ান। আর মানে আমার মনে হয়েছে যে আমার এটা নিজের চাকরি করতে মনে হয়েছে যে আমি আমার দুনিয়ার জন্য, মানে পৃথিবীর জন্য আমি কিচ্ছু নয়, আমার কোনো এক্সিস্টেন্স নেই, আমার কোনো এন্টিটি নেই, দরকারও লাগে না, কিন্তু আই অ্যাম দ্য হোল ওয়ার্ল্ড ফর ওয়ান, শি ইজ মাই ভিকটিম। এটাও মনে হয় সবসময় আমি এটা ফিল। হান্টারলি থেকে ফুলান দেবী, ফুলান দেবী তো আমাকে হতেই হয়েছে, প্রত্যেকটা কেসেই আমাকে ফুলান দেবী হতে হয়েছে। এমন আসামি তুলেছি যে আসামি বলেছে লেডি অ্যারেস্ট করেছে বলে তার প্রচণ্ড মনে দুঃখ, সে আমার সঙ্গে খাবে না, তার জীবনে একটাই সে খাবে না। তো আপনার কি না, সে তো আমার কাস্টাডিতে আছে, তাকে তো খাওয়ানো সে আমার হবে। তো আমি বলছি খেয়ে নাও, খাবে না কেন? বলছে আপনি মুঝে क्यों अरेस्ट किया, आपके बाबा मर्द नहीं है क्या, आप क्यों आए हो, মানে এরকম আর কি। না, আমি অ্যারেস্ট করেছি বলেছি ওর মনে দুঃখ। এই যে মহিলা পুলিশ অফিসার হিসেবে জীবনে বিভিন্ন জায়গায় বাধা পেয়েছেন, সে বাধা আপনাকে শক্তিশালী করেছে নাকি আপনি কোনো জায়গায় দুর্বল হয়েছে? আমার বাধা আমাকে শক্তিশালী করেছে, আর আমাকে শক্তিশালী করেছে কৃষ্ণেন্দু। যেহেতু কৃষ্ণেন্দু আর আমি সেম প্রফেশন, একসঙ্গে চাকরি করেছি। সব কথা ঠিক বলছেন। হ্যাঁ, মানে ওকে হয়তো গিয়ে বলেছি যখন আমি ডিমোটিভেটেড হয়ে গেছি। বারবার আপনি ইন্টারভিউ দিতে দিতে বারবার একজনের কথা বলছেন, কৃষ্ণেন্দু। মানে ও এরকম আর কি, মানে ও মানে হয়তো আমাকে পছন্দই করেছিল আমার গুন্ডামি দেখে, আদারওয়াইজ তো করতো না। তো ও কিন্তু সবসময় বলতো যে তুমি সিআইডিতে চলে এসো, মানে আমি যখন আইবিতে ছিলাম আমি একদমই সিআইডিতে যেতে চাইনি, ওই কিন্তু বলেছে সিআইডিতে চলে এসো, ইনভেস্টিগেশন করতে পারবে, তাহলে কোর ইনভেস্টিগেশন হবে। তাহলে এই যে বারবার যার কথা বলছেন তাকেও তো আমরা পেতে চাই, তার সঙ্গে একটু কথা বলি। হ্যাঁ, একদম। তো ঠিক আছে, ক্রস চেক করার এখানে জায়গা আছে, পুলিশ কিন্তু ক্রস ভেরিফিকেশন করে। আজ আমরা ক্রস চেক করছি, ডেকে নেব কৃষ্ণেন্দুদাকে। এতক্ষণ ধরে সর্বরিদি বলছিলেন, যার কথা বারবার ঘুরে ফিরে আসছিল সেই কৃষ্ণেন্দুদা আমাদের সঙ্গে এসছেন। দুজনে ব্যাচমেট, একই সঙ্গে চাকরি করেছেন, তারপর দেখা, বিয়ে, একই সঙ্গে রিটায়ারমেন্ট। গল্পগুলো শুনবো, কে ঠিক বলছে কে ভুল বলছে একটু যাচাইও করব। আর এই সমস্ত কিছু আমরা পরের এপিসোডে নিয়ে আসছি।